হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ ভেক্টর ফিজিক্স। সবাই কেমন আছেন? আপনাদের সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম করতেছি। আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছেন, বাকিরাও দ্রুত কানেক্ট হচ্ছেন। আমাদের ভেক্টর চ্যাপ্টারটা অনেকদিন ধরে চলতেছিল। প্রতি ক্লাসের শুরুটাও এখন এটা দিয়েই করতে হয় যে ভেক্টর অনেকদিন ধরে চলতেছিল। তো চলতে চলতে আমরা একেবারে শেষ দিক থেকে সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, এবং তার পরের দিন অর্থাৎ আগামীকালকে রাতে ইনশাল্লাহ আরেকটা ক্লাস আছে, ওইটা হচ্ছে ভেক্টরের একদম ফাইনাল ক্লাস। তো আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি যেটা করব, এতদিন ধরে যা যা ভেক্টর করে আসছিলাম সেটার উপর কিছু সিকিউ প্রবলেম ইনশাল্লাহ সলভ করব। এবং সিকিউ সলভ করা মানে আসলে আপনার গ ঘ অর্থাৎ যেসব জায়গায় ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, ব্যাখ্যামূলক জিনিস থাকে, সেই পার্টগুলো হচ্ছে আমরা আজকে সলভ করব। তো গতদিন আমরা পরশুদিন সম্ভবত রোববারে ক্লাস করেছিলাম। সেই দিন ছিল এমসিকিউ সলভিং ক্লাস। এমসিকিউ সলভিং ক্লাসের দিন আমরা অনেকগুলো ম্যাথ দেখছি এমসিকিউর উপর রিলেটেড। আজকে আমরা সিকিউ সলভিং ক্লাস করব এবং এখানেও আমরা আসলে প্রচুর পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করব। এবং অনেকেই ভাইয়াকে কমেন্ট করেন, ভাইয়া ওদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, অনেকেই ভাইয়াকে কমেন্ট করেন যে ভাইয়া ভেক্টরের থিওরি বুঝছি, ভেক্টরের ম্যাথ দেখলে বুঝতে পারি, কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে ম্যাথ মানে যেটা হচ্ছে সলিউশন করে দেওয়া আছে ওটা দেখলে বুঝতে পারি, কিন্তু নিজে নিজে ম্যাথ করতে গেলে মিলাইতে পারি না বা অনেক সময় লাগে। সো কি করা যায়? প্রথমত হচ্ছে আমরা থিওরি যেহেতু বোঝা হয়ে গেছে, প্রথমবার যখন আমরা ম্যাথ করতে যাব একটু সময় লাগবে, সেটাই স্বাভাবিক। বা প্রথম ১-২ বার মানে অনেকগুলো টাইপ থাকতে পারে, ২০টা ৩০টা টাইপ থাকতে পারে। প্রতিটা টাইপের ম্যাথই যখন আপনি প্রথমবার করবেন, মাথা ওই জিনিসটা অ্যাবজর্ব করতে, চিন্তা করে ওইটার অ্যান্সার করতে অনেকটুকু টাইম নিবে। বাট প্রথমবার যখন আপনি একবার করে ফেলবেন, বুঝে ফেলবেন, তারপর দেখবেন ওই টাইপের আরেকটা ম্যাথ করতে এটা একটু ঘুরায় পেঁচায় দিলেও আপনি ইজিলি সেটা মিলায় ফেলতে পারবেন। তো আজকের ক্লাসে ভাইয়ার আসলে টার্গেট কি? ভাইয়ার আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আমি সিকিউ সলভ করব। সিকিউ সলভ করা মানে শুধুমাত্র সিকিউই সলভ করা না। সিকিউ সলভ করা মানে এটার সাথে রিলেটেড ম্যাথ গুলো সলভ করে ফেলা, রিলেটেড টু ভেক্টর। এবং এইটা সলভ করলে শুধুমাত্র সিকিউ আসলেই যে পারবো তা না, এটা আমার এমসিকিউ তেও কাজে লাগবে, অ্যাডমিশনের প্রবলেম সলভেও কাজে লাগবে, সবকিছুর জন্যই কাজে লাগবে। তো আমার সাথে অলরেডি প্রায় অনেক মানুষজন কানেক্ট হয়ে গেছেন, অনেকে হচ্ছে সালাম জানাইছেন। আচ্ছা, 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 আচ্ছা। আমাকে হচ্ছে একজন কমেন্ট করছে, নাবিহা তাহসিন। স্যার আপনি এইচএসসি পড়াশোনার মাঝেও কিভাবে কোরআন, একটু ভাই উপরে উঠেন তো ভাইয়া কমেন্টে। নাবিহার একটা কমেন্ট ছিল, হ্যাঁ এই তো। সো এইচএসসি পড়াশোনার মাঝেও কিভাবে কখন কোরআন এর আয়াত মুখস্থ করছেন স্যার, প্লিজ একটু শেয়ার করবেন। স্যার আপনি এইচএসসি পড়াশোনা, আচ্ছা সেম কোশ্চেনই। আচ্ছা ঠিক আছে, নাবিহা সুন্দর একটা প্রশ্ন করছে। তো ওর প্রশ্নের উত্তর দিয়ে আমি হচ্ছে যে পড়াশোনার পার্টে চলে যাব। তো কোরআন রিসাইটেশন বলেন বা কোরআন মেমোরাইজেশন বলেন, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আমার কাছে মনে হয়। ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারা বা একটা ওয়াক্ত যদি কেউ পড়ে, সেই একটা ওয়াক্ত পড়তে পারাটা সেটাও আসলে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তো আমার মনে হয় যে এই নিয়ামতটা, এই গিফটটা পেতে হইলে আপনার হচ্ছে কিছু ভালো কাজ করতে পারতে হবে। লাইক আপনার একজন ফ্রেন্ড, সে হয়তো পড়াশোনায় দুর্বল কিন্তু আপনি ওই জায়গাটায় স্ট্রং। আপনি তাকে উইথআউট এনি রিটার্ন, মানে আপনি কোনো রিটার্ন পাওয়ার আশা ছাড়াই তাকে ওই জিনিসটা বুঝায় দিলেন। বা আপনার কাছে মনে হইলো যে এই ক্লাসের মধ্যে টিচার একটা জিনিস পড়াচ্ছিল, তো টিচার একটা জায়গায় আটকায় গেছে অফলাইন ক্লাসে, ধরেন আপনার স্কুলের ক্লাসে। সো যেই জায়গায় আটকে গেছে ওই জায়গাটা আপনি পারেন। সো আপনি বলে দিলে স্যারের ওই জায়গায় হেল্প হয়। আপনি জিনিসটা করলেন। বা রাস্তায় একজন মানুষ যাচ্ছে, সেই মানুষটাকে আপনি আ গাইড করতে পারেন। আপনি জানেন যে সে একটা প্রোডাক্ট কিনতেছে, যে প্রোডাক্টটা আসলে পুরা ২ নম্বর পড়বে। আপনি আগে থেকে ওইটা কিনে সাফার করছেন। আপনি তাকে হেল্প করলেন, বললেন, "ভাই এটা কিনো না" বা "এটাতে সমস্যা আছে।" বা এনিথিং আপনি ভালো কাজগুলো করলেন। ভালো কাজগুলো করলে যেটা হয়, মানুষের মনে ভালো জায়গায় যাওয়া, ভালো কিছু করার প্রতি উপর থেকে হচ্ছে ডিরেকশন আসে। এবং সেই ডিরেকশন গুলো যখন আসে তখন আপনার নামাজ পড়া, কোরআন রিসাইটেশন করা, অন্যকে হেল্প করা, এই ব্যাপারগুলো তখন হচ্ছে বা জাতিগতভাবে মানুষের উপকারের কথা চিন্তা করা, এই ব্যাপারগুলো তখন আস্তে, আস্তে চলে আসে। আর আমার ক্ষেত্রে যদি বলেন যে স্পেসিফিক্যালি ভাইয়া এইচএসসি তে অনেক পড়াশোনা করা লাগে, এবং যদি আপনি পজিশন সিকিউর করতে চান, ভালো জায়গায় চান্স পেতে চান, পড়াশোনার লেভেলটা আরো অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? তো এগুলো করার মাঝেও কিভাবে হচ্ছে কোরআন রিসাইটেশন করতেন বা কোরআন মেমোরাইজেশন করতেন। ১ম কথা হচ্ছে অনেক বেশি মেমোরাইজেশন করছি এমন না, অল্প কিছু, কিছু যে আয়াতগুলো আমার কাছে খুবই ভাল লাগতো সেটা মেমোরাইজ করতাম। এবং মেমোরাইজ করার আমার ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে আমি আ চেষ্টা করতাম যে আমার নামাজগুলো মেক্সিমাম সময় জামাতে পড়ার। তো জামাতে যখন নামাজ পড়তাম, ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করত, তো কিছু, কিছু তেলাওয়াত আছে খুবই সুন্দর।
যে আয়াতগুলো আরকি বারবার হচ্ছে মনে ধাক্কা দিত, সেই আয়াতগুলা হচ্ছে আমি বাসায় এসে একটু খোঁজার চেষ্টা করতাম যে কোরআন শরীফের কোন জায়গায় আছে। ওইটা খুঁজতে, খুঁজতে ২-৩ বার দেখতে, দেখতে অটোমেটিক্যালি একটা সময় মুখস্থ হয়ে যাইত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার সাথে অনেকে কানেক্ট হয়ে গেছেন। ভাইয়া ১ম এই দুঃখিত সবার কমেন্ট পড়তে পারতেছি না। কারণ পড়তে, পড়তে সময় চলে যাবে। আমরা কমেন্টে একটু পর আস্তে, আস্তে কমেন্ট নিব। আপনারা সবাই কানেক্টেড থাকেন। আমরা ইনশাআল্লাহ অনেকগুলো ম্যাথ আজকে সলভ করব। আজকের ক্লাসের মেইন পারপাস আপনাদেরকে ম্যাথে স্ট্রং করে দিব। এবং আমি চাই এটা আপনাদের পক্ষ থেকে আসুক যে আগামীকালকের ক্লাস যখন শেষ হবে, আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস যখন শেষ হবে, তখন আপনি শাহজাহান তপন স্যারের বই পড়েন। আপনি ইসাহাক স্যারের বই পড়েন, আপনি যেকোনো রাইটারের বই পড়েন। এটা হইতে পারে গিয়াস স্যারের বই, হইতে পারে এটা সুশান্ত স্যারের বই বা বর্তমানে সবচেয়ে ভালো বই বাজারে কোনটা আছে সেলু স্যারের বই। সো যেকোনো বই থেকে যেকোনো ম্যাথই যখন আপনাকে দেখানো হবে আপনি যেন ম্যাথটা দেখলেই বলতে পারেন, "আরে এই টাইপের ম্যাথ তো পারি আমি, তো করছি আমি।" সেই জিনিসটা যেন আপনার এনশিওর হয় সেটা হচ্ছে আমাদের টার্গেট এই ২ টা ক্লাসের মাধ্যমে। ভাইয়া অনেকে বলতেছে, অনেকে নাকি একজন আমাকে বারবার কমেন্ট করতেছিল যে সাউন্ড কম শোনা যাচ্ছে। সো আমাকে একটু ভাইয়া আপনারা কমেন্ট করে জানায় সাউন্ড কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা? আমাকে একটু কমেন্ট করে জানান। ইন দ্য মিনটাইম আমি বোর্ডটা রেডি করে ফেলি। অল ক্লিয়ার। সাউন্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, ঠিক আছে। মেক্সিমাম মানুষ যেহেতু কমেন্ট করছেন দ্যাট মিনস ঠিক আছে। তো ১ম এ একটা বিগ মিস্টেক। এটা এমসিকিউ হবে না, এটা হচ্ছে সিকিউ হবে। তো ভাইয়া হচ্ছে মিস্টেকটা কারেকশন করেছে, দেখছেন? জগৎ কত সহজ। ভুল হতেই পারে। তাই ভুল কি হবে না? যে কাজ করবে তার তো ভুল হবেই। তাই বলে মন খারাপ করে বসে থাকলে হবে? হবে না। সিকিউ হবে, ও আইসা পড়ছে কি এমসিকিউ। তাহলে কি করতে হবে? এমটা মুছে দিতে হবে। লাইফে এরকম অনেক কিছু অপ্রত্যাশিত চলে আসবে। এটা মুছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ১ম প্রশ্ন, এমসিকিউ কেন? আচ্ছা ভাইয়া প্রবলেম হয়ে গেছে মেবি। আমরা আ সিকিউ সলভিং টা না এসে এমসিকিউ সলভিং এর ইয়াটা চলে আসছে। তাহলে ওদেরকে ২ মিনিট একটু ব্রেক দিই। আচ্ছা আমরা ছোট্টখাটো একটা মিস্টেক হয়ে গেছে। আমরা হচ্ছে সিকিউ সলভিং এর পিপিটা না নামায় এমসিকিউ টা নামায় ফেলছি। ২ মিনিট জাস্ট ভাইয়া একটু টাইম নিচ্ছি। ২ মিনিট পর আমরা হচ্ছে পিপিটি রেডি করে জাস্ট ডাউনলোড করা আছে ভাইয়া এড করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার জয়েন করতেছি।
ওকে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমাদের আজকের ক্লাস ভাইয়া বলতেছিলাম যে সিকিউ সলভিং, বাট ভুলে হচ্ছে এমসিকিউটা ডাউনলোড করে ফেলা হয়েছিল। আমি ভুল করছিলাম। তো আমরা আজকে হচ্ছে কয়েকটা সিকিউ সলভ করব এবং সিকিউ সলভ করতে করতে আমরা আসলে কিছু ম্যাথসও শিখে ফেলবো। তো তার আগে ছোট্ট একটা লেসন, এই যে আপনার এরকম হইতেই পারে লাইফে যে হচ্ছে আপনি কিছু একটা, ধরেন আপনি খুব স্পেশাল একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু পরীক্ষার হলে ঢুকার পর আপনার মনে পড়লো আপনি অ্যাডমিট কার্ডই আনেন নাই। লাইফে এরকম অনেক মিস্টেক হইতে পারে, আপনি পরীক্ষার পড়া গুছানোর দিকে এত এত ফোকাস, অ্যাডমিট কার্ডে নিতে ভুলে গেছেন, এবং এটা খুব সেন্সিটিভ পরীক্ষা, লাইক বোর্ড পরীক্ষা অথবা হইতে পারে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা, হইতেই পারে। সো আমার একটা বড় ভাই ছিলেন, মানে এক ব্যাচ সিনিয়র পরিচিত ভাই, ওনার নাম হচ্ছে সাইদ ভাইয়া। তো সাইদ ভাইয়ার কাহিনী কখনো বলি নাই, বাট আমি একটু সংক্ষেপে 30 সেকেন্ডে বলি। সাইদ ভাইয়া বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে, কিছু সময় পর জানতে পারলো যে যখন ইনভিজিলেটর অ্যাডমিট কার্ড চেক করতে আসছে তখন দেখলো উনি ভুলে অ্যাডমিট কার্ডই আনে নাই। বুয়েট অ্যাডমিশন টেস্টের দিন, লাইফে একবারই বুয়েট অ্যাডমিশন টেস্ট দেওয়া যায়, ওই পরীক্ষার দিন উনি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে, ওই অবস্থায় পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার মাঝামাঝি সময় ইনভিজিলেটর যখন চেক করতে আসছে তখন দেখে উনি অ্যাডমিট কার্ড আনে নাই। তো সামহাউ হি ম্যানেজ দ্য সিচুয়েশন, এবং ভাইয়া বুয়েট অ্যাডমিশন টেস্টে কত হয়েছিল জানেন? নবম হয়েছিল। তো লাইফে এই ধরনের প্রবলেম আসবে, এগুলোকে হ্যান্ডেল করতে পারতে হবে, তাহলেই হচ্ছে আপনি বড় হইতে পারবেন। ওকে, আমরা তাহলে আমাদের প্রথম প্রবলেম শুরু করি। প্রথম প্রবলেমটা কি বলতেছে? প্রথম প্রবলেমটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ, মানে জাস্ট লাস্ট ইয়ারে আসা। আমাকে প্রবলেমটা বলতেছে যে 1 কিলোমিটার প্রস্থ, তার মানে আসলে এখানে কি দেওয়া আছে? ডি। ডি এর ভ্যালু দেওয়া আছে 1 কিলোমিটার। একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু এত বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু এত বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। এখন প্রথমে বলছে প্রথম সাঁতারু লব্ধি বেগ নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগটা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? দেখেন এখানে সিনারিও যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি যদি একটু ব্রিফ করি, এই হচ্ছে আমার নদীটা, এই হচ্ছে আমার নদী। তো নদীতে কি কি আছে? নদীতে হচ্ছে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ হচ্ছে ইউ, ইউ দেওয়া আছে হচ্ছে 3। আর প্রথম সাঁতারুর ক্ষেত্রে দেখেন ও বলছে এত বেগে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। তার মানে চিন্তা করেন, স্রোত যদি এইদিকে যায় তাহলে স্রোতের প্রতিকূল কি এইদিকে হবে, মানে স্রোতের দিক যেদিকে, স্রোতের প্রতিকূল কি তার উল্টো দিকে হবে। এইদিকে গেলে স্রোতের অনুকূল, এদিকে গেলে স্রোতের প্রতিকূল। তাহলে ওইটার সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আপনাকে দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়াল স্রোতের সাথে আপনাকে তাহলে কত ডিগ্রিতে আছে? টোটালটা যেহেতু 180, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে 120। 180 থেকে 60 চলে গেলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই লোকটা বা ওই সাঁতারুটা রওনা দিছে কত বেগে? 6 বেগে। আচ্ছা, এবার জিজ্ঞেস করছে কি লব্ধি বেগ কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা চলেন আমরা লব্ধি বেগ বের করি। লব্ধি বেগ বের করার সূত্র কি? ডাব্লিউ। ডাব্লিউ মানে কি ছিল? ওই যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 UV কস আলফা। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 3। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 6 প্লাস 2 × 3 × 6 কস কত? 120। তাহলে এইখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব লব্ধি বেগের মান কত। আমাকে অলরেডি অনেকে কমেন্ট করে জানাইছেন 3√2, কেউ বলছে 5.2, কেউ বলছে 5.19। তা আমি একটু বের করি, দেখি আপনাদের সাথে আমি মিলাইতে পারি কিনা। 3² প্লাস 6² 2 × 3 × 6 cos 120। ওকে, আমার আসছে 3√3, বা হচ্ছে এটাকে বলা যায়, যেটার মান আসলে এভাবে বলা যায় 5.196 এত km/h। আচ্ছা বলেন তো আমার কি অ্যান্সারটা নির্ণয় করা পুরোপুরি হয়েছে? আমি কি এখনো পুরোপুরি অ্যান্সারটা বের করতে পারছি? অ্যান্সার হচ্ছে না, আমি কিন্তু এখনো পুরোপুরি অ্যান্সার বের করতে পারিনি, কারণ আমাকে কি বলছে? লব্ধি বেগ নির্ণয় করো। বেগ কি রাশি? বেগ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি?
অ্যান্সার হচ্ছে বেগ অবশ্যই কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয়ে থাকে তাহলে আমাকে কি বের করতে হবে? লব্ধি যদি ধরেন এই দিকে হয়ে থাকে তাহলে লব্ধির অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলও তো আমাকে বের করা লাগবে। তো নাও আমরা কি বের করতে চাই? অ্যাঙ্গেলও বের করতে চাই। তাহলে থিটা কি? ওই যে ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে কি থাকে? নিচে একা থাকে। কার সাথে উৎপন্ন কোণ? 3 এর সাথে। 3 প্লাস 6 সাইন 120 6 কজ 120 ডিগ্রি। তাহলে এখান থেকে বের হয়ে যাবে যে আমার কত কোণে ব্যাপারটা যাচ্ছে। তাহলে আমি একটু বের করে দেখি এটা কত আসে। ট্যান ইনভার্স উপরে 6 সাইন 120। আচ্ছা, খেয়াল করলে দেখবেন এটা যদি আপনি ক্যালকুলেটারে বের করতে দেন, ক্যালকুলেটর হচ্ছে যে অ্যান্সার বের করতে পারবে না। দেখবেন ম্যাথ এরর এই জিনিসটা দেখাবে। কেন দেখাবে সেটা একটু আমরা বের করি। হ্যাঁ ভাইয়া, একটু বলি আপনাকে কেন এটা ম্যাথ এরর দেখাচ্ছে। কে কে আমার মতো দেখছেন যে ক্যালকুলেটর ম্যাথ এরর দেখায়? অনেকে হয়তো পাইছেন। আপনি উপরে যা আছে রেখে দেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু এইটা বের করেন, 6 cos 120 এটার মান কত বের করেন। 6 cos 120, দেখবেন এটার ভ্যালু আসে হচ্ছে -3। এটার ভ্যালু আসে -3। যে 6 cos 120 এর ভ্যালু -3 আসে। তার মানে কি থাকলো? tan ইনভার্স সামথিং বাই 0। তার মানে কি? tan ইনভার্স ইনফিনিটি। এটা মানে কত? 90 ডিগ্রি। তার মানে আপনার লব্ধি কোণটা কত? 90 ডিগ্রি। সো যেহেতু হচ্ছে আপনার 90, যখন আপনার ট্যানের ভিতরে এই যে এরকম অসীম চলে আসবে, ক্যালকুলেটর অসীম নিয়ে কাজ করতে পারে না। এই কারণে ক্যালকুলেটর আপনাকে ম্যাথ এরর দেখাইছে। তো আমরা যদি অ্যাকচুয়ালি হাতে কলমে মানটা বের করি তাহলে আমরা দেখতেছি কি নিচে হচ্ছে 0 চলে আসে, মানে ট্যান ইনভার্স সামথিং বাই 0। সামথিং বাই 0 মানে কি? ইনফিনিটি। ট্যান ইনভার্স ইনফিনিটি কতর জন্য হয়? ট্যান 90 ডিগ্রির জন্য হয়। তার মানে এখানে লব্ধি বেগের মান কত? আপনি 3√2 কিলোমিটার পার আওয়ার বলতে পারেন। সরি, 3√3 হবে তাই না? আমি তো 3√2 লিখে ফেলছি। 3√3 সম্ভবত ছিল, আমি আরেকবার একটু মিলাই নিই। 3√3, হ্যাঁ 3√3 ছিল, ভুল লিখছি। তাহলে আমাদের 3√3 কিলোমিটার পার আওয়ার বা 5.19 এইটুকু হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে। তো আর হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বের করলাম কত? অ্যাঙ্গেলটা চলে আসছে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে লব্ধি বেগ যেহেতু নির্ণয় করতে বলছে, বেগ একটা কি ভেক্টর রাশি, মান বের করা লাগবে, দিক বের করা লাগবে, দুইটাই আমরা বের করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের গ নাম্বারের অ্যান্সার হচ্ছে আমরা করে ফেললাম। সলিউশনটা কার ছিল? গ নাম্বার। এবার চলেন ঘ নাম্বারটা আমরা সলভ করি। ঘ নাম্বারে কি বলছে? উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা প্রথমে হচ্ছে ঘ নাম্বার সলভ করতেছি। ঘ নাম্বার সলভ করতে হচ্ছে আমাদেরকে। আমরা প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমরা দেখব, প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই যে নদী পার হইতে কতটুকু সময় লাগে, টি। টি মানে কি ছিল মনে আছে? যে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি নদী পার হতে কতটুকু সময় লাগে সেটা যদি ভাইয়া আপনাকে জিজ্ঞেস করে, আপনার অ্যান্সার হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা সকল ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ডি কত ছিল? ডি ছিল হচ্ছে 1 কিলোমিটার। আর ভি কত ছিল? ভি ছিল হচ্ছে সাঁতারু বেগ 6। সাইন আলফা কত ছিল? 120 ডিগ্রি কোণে রওনা দিছিল। তাহলে এইখান থেকে আমার অ্যান্সারটা আওয়ারে বের হবে যে কত ঘন্টা লাগবে। তাহলে আমরা যদি বের করি 1/6 sin 120, তাহলে আসতেছে কত? আসতেছে হচ্ছে আমাদের 0.1924 এত আওয়ার। বা আমরা যদি এটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3600 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 692.82 সেকেন্ড। এখান থেকে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে?
তো আমরা এইটা পেয়ে গেলাম যে প্রথম ক্ষেত্রে আমাদেরকে কতটুকু সময় লাগতেছে নদীটা পার হইতে। এইটুকু পর্যন্ত মিলাইতে পারছেন? হ্যাঁ, এই যে অনেকের বের হইছে, তাসফিয়ার বের হইছে, আর অনেকের বের হইছে 0.19 আসছে আওয়ারে। আর যদি আমি সেকেন্ড দিতে চাই তাহলে কি করতে হবে? 3600 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে একজন বলছে ভাই আপনার আগে করে ফেলছি। জুনায়েদ বলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো চাই এটা যে আপনারা সবসময় আমার থেকে আগে করেন। ভাইয়া একটা ম্যাথ চিন্তা করতে পারতে যতটুকু সময় লাগবে, আপনি তার থেকে আগে যদি করতে পারেন, এটাই আসলে ভাইয়ার সাকসেস। আমি যে কত কষ্ট করে আজকে কত নাম্বার ক্লাস, মেবি আজকে 17 বা 16 নাম্বার ক্লাস, আই ক্যান্ট রিমেম্বার। তো এই যে 17টা ক্লাস পর্যন্ত প্যারা নিছে কি জন্য? যাতে আমার থেকে বেটার আপনারা ভেক্টর পারেন। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে। দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমরা কি করব? দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে যদি আমরা কাজ করি, এবার আমাদের বলছে কি দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আড়াআড়ি ভাবে। দ্বিতীয় সাঁতারু সে কি করছে? আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। তার মানে কি আলফা হচ্ছে 90 ডিগ্রি, একদম লম্বভাবে সে রওনা দিছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি টাইম বের করি, ধরলাম এটাকে T1 বলছিলাম, এটাকে T2 বলি। D ডিভাইডেড বাই V সাইন আলফা। ডি কত আছে? আগের মতো 1 কিলোমিটার আছে। আর ভি কত? ভিটাও দেখেন 6। এখানেও ভি কত? এখানেও হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এবং সাইন আলফা কত? সাইন আলফা মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, যেহেতু আড়াআড়ি ভাবে রওনা দেওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে রওনা দেওয়া। তাহলে এখান থেকে অ্যান্সার কত পাবো? 1/6। তো 1/6 অ্যান্সার আসে হচ্ছে 0. ওকে, 0.166 আওয়ার। কিন্তু আমার অ্যান্সারটা কিসে লাগবে? আমার অ্যান্সারটা লাগবে হচ্ছে সেকেন্ডে। তো সেকেন্ডে যদি আমি বের করি 3600 দ্বারা গুণ, তাহলে আসে হচ্ছে 600 সেকেন্ড। ওকে, তাহলে আমি দুইটা ক্ষেত্রেই কিন্তু বের করে ফেললাম। তাহলে কোন ক্ষেত্রে আমার সময়টা কম লাগছে? কোন ক্ষেত্রে আমার সময় কম লাগছে সেটাই তো, উক্ত পদ্ধতিতে কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? তাহলে অ্যান্সার দ্বিতীয় সাঁতারু। এই তো, আমরা তাহলে অ্যান্সারটা বের করে ফেললাম যে কোন সাঁতারু হচ্ছে দ্রুত পার হইতে পারবে। এই প্রথম ম্যাথটা কি সবাই ক্লিয়ারলি ধরতে পারছেন? এই যে ভাইয়া যে প্রথম ম্যাথটা করলাম, তো এইটা কি সবাই ধরতে পারছেন কিনা? যদি সবাই ধরতে পারেন, আমাকে এটাও অনেকে কমেন্ট করতে পারেন, ভাই আমার কি অ্যান্সারটা সেকেন্ডেই বের করা লাগবে? নট নেসেসারিলি। আমার আওয়ারে দেখতে সুন্দর লাগতেছিল না, কেমন জানি দশমিক দশমিক। তো এখানে একটা বড় একটা সুন্দর একটা সংখ্যা আসছে, এজন্য ভাইয়া সেকেন্ডে বের করছি। তো এটা অনেকেই বলছেন ইজি ছিল ভাইয়া, সোজা লাগছে। তো আলহামদুলিল্লাহ, এটা ডান। এবার আমরা একটু পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম কি বলছে? আচ্ছা, পরের প্রবলেমটা একটু কঠিন প্রবলেম হইতে যাচ্ছে। তো পরের প্রবলেমটা করার আগে আমরা একটু আচ্ছা, এটা একটু পরে করব। আমাকে একটু মনে করায় দিয়েন, আধা ঘন্টা পর আমরা আপেক্ষিক বেগের কিছু ম্যাথ ট্যাথ করে তারপর এটা করব। এবার আসি রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। রাজশাহী বোর্ড 2023 এখানে আসা একটা প্রবলেম আমরা এখন সলভ করতে যাচ্ছি। আমাকে কি বলছে? একটা ভেক্টর দেওয়া আছে। এই হচ্ছে একটা ভেক্টর, পি ভেক্টর। আরেকটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর, এই হচ্ছে কিউ ভেক্টরটা। ঠিক আছে? এখন কি বলছে? পি আর কিউ হচ্ছে পরস্পর লম্ব। এম এর মান কত হিসাব করতে বলছে। আমরা গ নাম্বারটা যদি সলভ করি, পি আর কিউ তাদের যদি ডট গুণফল করি, ডট গুণফলটা কি 0 আসবে না? কেন 0 আসবে? তারা কি পরস্পর লম্ব। লম্ব হইলে ডট গুণফলটা 0 আসে। তাহলে আমরা গুণ করি। গুণ করলে কি হয়? ওই যে পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড ইকুয়ালস টু কত আসবে? 0 আসবে। তাহলে পি এক্স কত আছে? 5, কিউ এক্স কত? 1। তাহলে 5 এবং 1 গুণ করলে 5 হয়। পি ওয়াই হচ্ছে 3 আর ওটা হচ্ছে 1। 3 এবং 1 গুণ করলে 3 হয়। মাইনাস এম আর 4 গুণ করলে হচ্ছে মাইনাস 4m ইকুয়ালস টু 0। তাহলে দেখেন 8 মাইনাস 4m ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমরা সলভ করে বলতে পারি m is equals to 8/4, that means 2। অতএব m, লেখা ছেড়ে ছেড়ে আসতেছে, প্রবলেম হচ্ছে কোনো, মানে লেখা দেখাচ্ছে ছেড়ে ছেড়ে আসতেছে একটু পর পর। হ্যাঁ, মানে সবসময় লেখা উঠতেছে না আর কি।
আচ্ছা দেখি একটু পরে যদি আর না হয় তাহলে তো বেঁচে গেলাম। তাহলে আমরা এম এর মান সবাই হিসাব করে বের করে ফেললাম, আপনি একটু খেয়াল করেন বোর্ডের দিকে তাহলে তাহলে আমরা এম এর মান সবাই বের টের করে ফেলছি, এই যে অনেকগুলা টু চলে আসছে কমেন্টে, দ্যাট মিন সবার কাছে এটা ইজি লাগছে, তাহলে এটা আমাদের ডান হয়ে গেল। আচ্ছা এবার আমরা পরের প্রবলেমটা একটু যাই। পরের প্রবলেমে বলছে কি যে পি আর কিউ যদি, পরের প্রবলেম আমাকে বলতেছে পি আর কিউ তো আগের মতো দেওয়া আছে, যদি পি এবং কিউ এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে, মানে পি হচ্ছে নৌকার বেগ, কিউ হচ্ছে স্রোতের বেগ, এটা যদি নির্দেশ করে এবং একটি নদীর আচ্ছা তবে সর্বনিম্ন পথে, খেয়াল করেন কি বলছে, সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির কতটুকু সময় লাগে, 2 মিনিট সময় লাগে। আচ্ছা এবার আমাকে জিজ্ঞেস করছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কি না, গাণিতিক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করো। তা আমাকে কি বলছে, যদি ন্যূনতম সময়ে পাড়ি দিতে চায়, ন্যূনতম সময়ে পাড়ি দিতে চায় তাহলে হচ্ছে সে নদীর প্রস্থ যেটা সেটা থেকে বেশি সময় লাগবে কিনা সেটা বের করতে বলছে। তাহলে আগে আমাকে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে নদীর প্রস্থটা বের করা। পুরো কোশ্চেনটা একটু সামারি করে বলি, হ্যাঁ মানে ব্যাপারটা আসলে কি ঘটতেছে। এই হচ্ছে একটা নদী আছে, নদীতে কিছু একটা প্রস্থ আছে। এখন আমাকে নৌকার বেগ যেটা ইউ, নৌকার যে বেগ থাকে ইউ, ইউ এর জায়গায় বলছে কি পি আছে। আর যেটা হচ্ছে সরি নৌকার বেগ না, স্রোতের বেগটা যেটা, স্রোতের বেগটা ইউ যেটা সেটা বলছে হচ্ছে কিউ, স্রোতের বেগটাকে বলছে কিউ। আর নৌকার যে বেগটা দেখেন বলছে, নৌকার বেগটা হচ্ছে পি। বললাম নৌকা হচ্ছে এদিকে রওনা দিছে, নৌকার যে বেগটা থাকে ভি, ওইটার জায়গায় বলছে পি আছে। আচ্ছা এখন বলছে কি যে যদি সর্বনিম্ন পথে নদী পার হইতো তাহলে 2 মিনিট সময় লাগতো। সর্বনিম্ন পথে যখন সে নদী পার হয় তখন ঘটনাটা কি ঘটে, একদম লম্বভাবে যায়। তো তখন হচ্ছে আমাকে বলছে কি কতটুক সময় লাগে, 2 মিনিট। তাহলে আমরা কি ভাইয়া এটা বলতে পারি যে টি মিনিমাম ডিস্টেন্স, উঠতেছে না, টি মিনিমাম ডিস্টেন্স এটা আমরা পড়ছিলাম ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের টি মিনিমাম ডিস্টেন্স কতটুক দিছে, টি মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট সময় লাগছে, তার মানে কি 2 × 100, সরি 2 × 60, কারণ হচ্ছে যে 1 মিনিট মানে 60 সেকেন্ড। ডি কত আমি জানি না, বাট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, ভি এর জায়গায় কি আছে, ভি এর জায়গায় দেওয়া আছে হচ্ছে আমাদের পি, পি হচ্ছে আমরা তাহলে বলতে পারবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর এম তো আমরা বের করলাম 2 স্কোয়ার। আচ্ছা মাইনাস কি, মাইনাস হচ্ছে আমাদের ইউ, ইউ কি ছিল, ইউ হচ্ছে কিউ, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে সবকিছুই দেওয়া আছে, সবকিছু থেকে আমরা ডি এর ভ্যালুটা বের করতে পারবো যে নদীর প্রস্থ কত। নদীর প্রস্থটা আমরা বের করে ফেলি। হুম হুম। যদি রুম চেঞ্জ করি তাহলে তো আবার ইয়াটা হয়ে যাবে তাই না, ব্রাশ মোটা করব। আচ্ছা একটু লিখে দেখি। মোটা করলে একটু মনে হয় সলভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে আপাতত চালাই। তাহলে আমরা এখান থেকে ডি এর মান বের করতে পারবো। ডি এর মান অনেকে বের করছে, বলছে ভাইয়া 369। আমি একটু বের করি, 120 ইন্টু রুট ওভার কত আসে, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4 স্কোয়ার। ওকে তাহলে চলে আসে ডি এর ভ্যালু, আমার চলে আসছে 536.65। ঠিক আছে, তাহলে আমরা এই তো এইটুকু বের করে ফেললাম, ধরলাম আমরা হচ্ছে এইটা আমাদের মান। আচ্ছা তবে এখানে একটা ঝামেলা আছে, এই অ্যান্সারটা পারফেক্ট না। কেন পারফেক্ট না, কারণ হচ্ছে আমরা এই যে পি আর কিউ তাদেরকে তো পরস্পর লম্ব ধরে কাজ করছিলাম। তো এই দিকে যদি আমার স্রোতের বেগ হয় তার সাথে লম্ব দিকে হচ্ছে পি, এখন যদি দুইটা লম্ব হয় পরস্পর তাহলে তো তারা সোজা ওই পারে যেতে পারতো না। তো যদি এটা ডি এর মান বের করছে এটা আসলে অ্যাকচুয়াল ডি এর মান না। ঠিক আছে, তো আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ডি এর মান বের করে নিছি। এখন আমাদেরকে কি দেখাইতে হবে, যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়
তাহলে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা সেটা আমাকে চেক করে জানাইতে হবে। তাহলে আমরা চলেন এই জিনিসটা এখন চেক করব। কিভাবে চেক করব আমি একটু বলি। নাও ন্যূনতম সময়ে যখন আমি নদী পার হব তখন আমার কতটুক দূরত্ব পাড়ি দিতে হবে, সেই দূরত্ব পাড়ি দেওয়া অতিক্রান্ত দূরত্ব সেটার সূত্র কি? ওই যে মনে আছে এস ইকস টু ভিটি আমরা পড়তাম, এস ইকস টু ভিটি পড়তাম। এখন এস এর জায়গায় কি অতিক্রান্ত দূরত্ব ধরলাম, আমি অতিক্রান্ত দূরত্ব পাড়ি দিব, সেটা হচ্ছে এস, সেই এসটাই ধরে নিলাম। এখন আমি আসলে কি বেগে পাড়ি দিই? ডাব্লিউ বেগে পাড়ি দিই। কতটুক সময় লাগে? ডি বাই ভি পরিমাণ সময় লাগে। আমরা যারা অঙ্ক করে আসছিলাম সূত্রটা ছিল সেটা আমরা জানি। এখন এখানে ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এখানে কত? এখানে হচ্ছে, না ভাই একেবারেই আটকে যাচ্ছে মোরসালিন ভাই, একেবারেই আটকে, একটু পর পর আটকে যাচ্ছে, মানে থাকে 2-3 মিনিট পর পরই। তাহলে আমরা এখান থেকে যদি বের করি, এখান থেকে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। আমার নট নেসেসারি ডি এর মান বের করতে হবে, ডি এর মান ছাড়াও আমি বের করতে পারবো। বেসিক্যালি ডি ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ভি, এই টাইপের কিছু একটা চলে আসবে। তো আমরা যদি এটা বের করি, আমরা এই জায়গায় একটু চলে যাই, এখানে চলে গেলে ডি ইন্টু আমাদের ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে আমাদের কত কত আসবে? যে ইউ স্কোয়ারের জায়গায় আমরা বসাইতে পারবো হচ্ছে আমাদের সেই মানগুলো হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস ভি এর জায়গায় আমরা বসাইতে পারি কত? ভি এর জায়গায় হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এইখানে কত বসাইতে পারি? ইউ স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে আমার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তা আমাকে সামথিং ইন্টু ডি এই আকারে অ্যান্সারটা আসবে। তো এই মানটা একটু আমরা যদি বের করে ফেলি তাহলে হচ্ছে অ্যান্সার চলে আসবে। আমি একটু মানটা বের করে দেখাচ্ছি। তাহলে আমরা যদি মানটা বের করি, মানটা চলে আসছে হচ্ছে 1.2139 ইন্টু ডি। তাহলে শুধু ডি যা লাগতো তার থেকে কিন্তু আমি দ্রুতটা বেশি অতিক্রম করতেছি। তো আমাকে এটাই প্রশ্ন দেখাইতে বলছিল যে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা তা গাণিতিক পদ্ধতির সাথে ব্যাখ্যা করো। তো আমরা ম্যাথটা করলাম, ম্যাথটা করে দেখলাম সেই যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে অবশ্যই কিসের থেকে বড়? ডি এর থেকে বড়। তার মানে সে বেশি পথ অতিক্রম করতেছে। তো ভাইয়ারা এখন ছোট্ট 2টা মিনিট একটা বিরতি নিব। তো আমাদের এই রুমটা একটু চেঞ্জ করে আমরা অন্য রুমে শিফট করতেছি, এই জন্য 2টা মিনিট টাইম লাগবে। তো আপনারা ইন দা মিন টাইম একটু এই ম্যাথটা নিয়ে ঘাটাঘাটি করেন, আমরা তাহলে 2 মিনিট পর আবার জয়েন করতেছি। Okay?
ওরা কানেক্টেড আছে তার মানে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা ওয়েলকাম ব্যাক করতেছি আপনাদেরকে আবারও। আমাদের মাঝখানে অনেকটুকু হচ্ছে যে টিফটিং টিফটিং হয়ে গেছে, বাট আমরা পুরোপুরি ডান। তো আমরা প্রবলেমটা নিয়ে একটু আরেকবার ডিসকাস করি। আহ, ভাইয়া নদী নৌকার অঙ্ক আছে করাবেন? এই যে নদী নৌকার অঙ্ক করাচ্ছি, শাহেদ আহমেদ বলতেছে সাইন আলফা দিয়ে করলে এক্সপেরিমেন্টালি প্রস্থটাই বের হয়, আর এখানে আলফা 90 ডিগ্রি কারণ লম্ব, ইজিলি সলভ করা যায়। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা দিয়ে বের করলে এখানে সব বের হয়ে যায়। আচ্ছা 90 ডিগ্রি লম্ব সলভ হয়ে যাবে, ন্যূনতম দূরত্ব। ওকে ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করলাম, বাট হচ্ছে যে আমরা এইটাকে এত বড় করে না করে আরো ইজিলিও করতে পারি। কিভাবে সলভ করব দেখেন, আমরা ধরেন এই প্রবলেমটা আমি আরেকবার একটু করতেছি আপনাদের জন্য। ধরেন আমি এটাকে কিভাবে বলি, তো প্রবলেমটা আমরা কি করতেছি একটু খেয়াল করি। আমাদের এই ছিল হচ্ছে নদীটা, তাহলে আমাদের নদীতে কি কি দেওয়া ছিল ভাইয়া? আমাদের নদীতে দুই তিনটা বিষয় আমাকে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে স্রোতের বেগটা দেওয়া ছিল, আর হচ্ছে নৌকার যে বেগটা, সেই নৌকার বেগটা বা সাঁতারুর বেগটা সেটা দেওয়া ছিল। তো এই স্রোতের বেগটা কত দেওয়া আছে? স্রোতের বেগটা দেওয়া ছিল হচ্ছে 3, আর সাঁতারুর বেগটা দেওয়া আছে কত? 6। তারা বলছে কত? 90 ডিগ্রিতে বা আড়াআড়ি ভাবে রওনা দিছে। তো আমি জানি না নদীর প্রস্থ কত, ধরলাম যে নদীর প্রস্থ ধরে নিলাম ডি। সেটাও যদি আমার হয়ে থাকে, তাহলে আমাকে নদী পার হইতে কতটুকু সময় লাগবে সেই টাইম আমরা কত সেটা বের করব। বা টাইমও বের করার দরকার নেই, আমাকে আসলে যদি এইভাবে রওনা দিই, এটা হচ্ছে আমার স্রোতের বেগ। সরি, এটা তো আমি অপর অঙ্ক করতেছি। এই অঙ্কটা জানি কি ছিল, এই অঙ্কের ছিল এই যে কিউ। কিউ আমার কি হবে? কিউ হয়ে যাবে হচ্ছে এখন আমাদের স্রোতের বেগ, আর পি পি হয়ে যাবে কি? পি হচ্ছে হয়ে যাবে আমার হচ্ছে নৌকার বেগ ভি। তাহলে আমার স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটাই ধরেন দেওয়া আছে। এখন আমার সিচুয়েশনটা কি রকম? আমার সিচুয়েশন হচ্ছে যে যখন আমার স্রোতের বেগ নৌকার বেগ দুইটাই থাকবে, তখন আমি কি মাঝ বরাবর কোনো একটা দিকে চলে যাব। তো মাঝ বরাবর ধর আমি ডাব্লিউ বেগে বা লব্ধি বেগে আমি হচ্ছে চলে যাচ্ছি। তো আমি যে এই যে পার বরাবর যে আমি যেভাবে বাঁকা ভাবে চলে যাচ্ছি, বাঁকা ভাবে কতটুকু দূরত্ব পাড়ি দিতে হচ্ছে, সেই দূরত্বর মানটা বের করা, সেটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমরা সমবেগের সূত্র কি জানি? এসি কস টু ভিটি। তাহলে এখন আমরা কত বেগ নিয়ে পাড়ি দিচ্ছি নদীটা? ডাব্লিউ লব্ধি বেগে পাড়ি দিচ্ছি। তাহলে আমার ডাব্লিউ বেগটা হচ্ছে আমি বসাবো, ডাব্লিউ এর মান কত? বা আমি ধরেন ডাব্লিউ রেখে দিলাম, ইনটু টাইম টি সেটা বসাইতে হবে। এখন ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে দেখেন এদিকে আপনার ইউ আছে, ধরলাম এদিকে আপনার ইউ আছে, এদিকে ভি আছে। তো আপনার যেটা করতে হবে, এই দুইটার রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হবে হচ্ছে লব্ধি বেগ। দুইটা ভেক্টর যখন 90 থাকে, লব্ধি বেগটা হয় হচ্ছে এই দিক বরাবর। বা মিনিমাম টাইমে যখন আপনি নদী পাড়ি দেন, এই আপনার স্রোতের বেগ, এই আপনার নৌকার বেগ, লব্ধি বেগটা তখন কি হয়? একদম মাঝ বরাবর হয়। তো মাঝ বরাবর আপনি হচ্ছে লব্ধি বেগ নিয়ে আগায় যাবেন। আচ্ছা, টাইম যেটা, টাইম আসলে কিভাবে বের করব? মিনিমাম মিনিমাম টাইমে যদি আপনি নদী পার হন, মিনিমাম টাইমে যখন নদী পার হন, তখন টি সমান কি থাকে? ডি বাই ভি থাকে। তো এই ডি বাই ভি, এইটুকু সময়ে কিন্তু আপনি এইভাবে আগাচ্ছেন। তাহলে আপনি যতটুকু সময় নিয়ে আগাবেন সেটার মান কি? ডি ডিভাইডেড বাই ভি। তো ধরেন আপনার ডি বের করলেন না, আপনার ডি বের করার কোনো দরকারও নাই, ওইটা ছাড়াও আপনি করতে পারবেন রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু ডি। এখান থেকে আপনি করে ফেলতে পারেন। এখন দেখেন আমাদের এখানে ইউটা কি বলছিল? ইউ এর ভ্যালু বলছিল হচ্ছে কিউ এর সমান, আর ভি বলছিল কার সমান? ভি এর ভ্যালু বলছিল পি এর সমান, ডিভাইডেড বাই ভি। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের পি এর সমান, এইটা ইনটু ডি। তাহলেই কিন্তু আমার হয়ে যায়। ডি যদি আমি আলাদা করে বের নাও করি, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কিউ এর ভ্যালু আমাকে কত দেওয়া ছিল? কিউ এর ভ্যালু আমাকে দেওয়া ছিল হচ্ছে ওই যে 114, ওই যে আই জে 4। তা আই জে কে মানে আই প্লাস জে প্লাস 4 কে, তাহলে 114। তাহলে এই জায়গায় আমরা যেটা বসাইতে পারতেছি সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা আমরা বসাইতে পারতেছি। প্লাস পি এর জায়গায় কত ছিল? পি এর জায়গায় মান ছিল হচ্ছে 53 মাইনাস এম, 53 মাইনাস এম। তাহলে এটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে হচ্ছে 53 এম। এম এর ভ্যালু আমরা কত বের করছিলাম? 2 বের করছিলাম। তো এটা বসাইলাম। নিচে কি আছে? পি। পি এর ভ্যালু কত পাইলাম? 5 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, সেটা রুট করে দিলে মানটা চলে আসবে ইনটু ডি। তো এইটুকু যখন আমরা করলাম, এইটুকু করার পর আমরা কি রেজাল্ট পাইছি সেটা একটু বের করি। এইটুকু করার পর আমাদের কাছে অতিক্রান্ত দূরত্বটা এটা চলে আসতেছে হচ্ছে রুট ওভার 1 প্লাস 1 প্লাস
4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডিভাইডেড বাই কত আসতেছে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে আমাদের মান চলে আসতেছে হচ্ছে 1.21 ইন্টু ডি। এইটুকু হচ্ছে আমার রেজাল্ট চলে আসতেছে। তাহলে এই রেজাল্টটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করছিল? আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছিল যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব তাকে অতিক্রম করতে হবে কিনা। তো নদীর প্রস্থ ডি, তার থেকে বেশি দূরত্ব যদি 1 ইন্টু ডি হইতো তাহলে নদীর প্রস্থ সমান ডি এর থেকে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগছে, যেহেতু 1.21 আছে। অতএব এস গ্রেটার দেন ডি, নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। নদীর, যার অর্থ হচ্ছে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা বের করে ফেললাম। তো কেউ যদি এটা নাও বুঝেন, এই যে এই পার্টটা আমি একটু ডিলিট করে নিই, এটা আমি একটা প্র্যাকটিস করছিলাম। ওকে, তো কেউ যদি আগের পার্টটা নাও বুঝে থাকেন যে ভাই এখানে ডি বের করছেন, ডি এভাবে বের করা লাগবে কি লাগবে না, হ্যাঁ, এম ইকস টু 1 হবে। আমাকে একজন কমেন্ট করে বলছে এম ইকস টু 1 হবে। 5 ইন্টু 1 ঠিক আছে, 3 ঠিক আছে, তারপর হচ্ছে -4m, তাহলে 5 3 8, 8 থেকে 4, না এম এর ভ্যালু 2 হবে, এম এর ভ্যালু 2 হবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যে আমরা যেটা করলাম, আমাদের এই প্রবলেমটা সলভ করলাম, তারপর এই প্রবলেমটা সলভ করলে আমরা চাইলে ডি এর মানটা বের করে নিতে পারি, নাও বের করতে পারি, বা ডি এর মানটা বের না করাটা বেটার। কেন ভাইয়া ডি এর মানটা বের না করা বেটার একটু বলি। আমরা যখন পি আর কিউ ধরছিলাম, এই যে পি আর কিউ যখন ধরছিলাম, তখন আমরা ধরে নিছিলাম কি পরস্পর লম্ব, সেটা ধরেই কিন্তু এম এর মান বের করছি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি যে তারা লম্বভাবে যদি থাকতোই, লম্বভাবে যদি থাকতোই, তাহলে তো আর তারা একদম সোজা ওই পারে যেতে পারতো না। সোজা ওই পারে যাবে ধরেই কিন্তু আমরা নদীর প্রস্থ বের করছিলাম। তো এই ব্যাপারটা যে নদী প্রস্থের মান বের করাটা এটা নট অ্যাপ্রোপ্রিয়েট, এটার মধ্যে একটু ঝামেলা আছে। তাও কেউ যদি মান বের করেন সমস্যা নাই। তো আসলে বেসিক্যালি আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এই জিনিসটা দেখাইতে হবে ন্যূনতম সময় যখন আমি নদী পার হচ্ছি, তখন যে দূরত্বটা আমি অতিক্রম করছি সেই দূরত্বের মান যে নদীর প্রস্থ অপেক্ষা বড়, সেটা দেখাইতে পারলেই কিন্তু মেইন কাজ হয়ে যায়। তো আমরা এখানে ওই কাজটা করছিলাম যে ডি এর মানটা আমরা বের করে দেখাইছিলাম, যে এই যে ডি এর মানটা আমরা দেখাইছিলাম, আমাদের যে সরণ অতিক্রান্ত দূরত্ব এটার মানটা যে ডি এর থেকে বড়, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখাইছিলাম। বা আমরা পরের বারও যখন কাজ করছি যে নদীর প্রস্থ বের না করে ডিরেক্টলি কাজ করছি, তখনও কিন্তু আমরা দেখছি যে আমার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এইভাবে বের করা যায়। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি যে এই সূত্রটা ইউজ করলেন এসি কস টু ভিটি, এটা তো সমবেগের সূত্র, ঠিক আছে, এখন এই জায়গায় ডাব্লিউ এর মানটা এটা বসাইলেন বা টি এর মানটা এটা বসাইলেন, এটা আমি কিভাবে বুঝবো বা কখন কোনটা ইউজ করতে হয়, এটা ভাইয়া বুঝি নাই। তো সেই ক্ষেত্রে ভাইয়া একটু কনফিউশন ক্লিয়ার করি। এক নাম্বার হচ্ছে যে আপনি আসলে কোন ভাবে যাচ্ছেন, আপনি লম্বভাবে নদী পার হচ্ছে, যে বলছিল সাঁতারু কিভাবে আড়াআড়ি ভাবে পাড়ি দেয়। তো যদি বা ন্যূনতম পথে ন্যূনতম সময় পারি, ন্যূনতম সময় পাড়ি দেওয়া মানে কি একদম 90 ডিগ্রি কোণে রওনা দিছে, এটা আপনি বুঝতে পারছেন। এখন 90 ডিগ্রি কোণে যখন আপনি রওনা দিবেন, তখন আপনার লব্ধি বেগটা কি এই দিকে হবে। এখন ডাব্লিউ, ডাব্লিউ তো আপনার লব্ধি বেগ। এখন যেহেতু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 UV cos 90, cos 90 তো জিরো, তাহলে এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার লিখলেই হবে, তাতে এক্সট্রা কিছু লেখা লাগবে না। এবার ভাই বলবেন ভাই টাইমটা কিভাবে বের করব? টাইম বের করার নরমাল সূত্র কি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, সকল ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আপনি কতটুকু রওনা হয়েছে 90 ডিগ্রি, সাইন 90 কত 1, তাহলে আপনি ডি বাই ভি এইটুকু করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সবকিছুর মান বসাইলেন, দেখলেন আপনার ডি এর মানটা ডি এর থেকেও বেশি মান আসে, অর্থাৎ যে অতিক্রান্ত দূরত্ব স্বর্ণের মানটা আপনি পেয়ে গেছেন 1.21 ইন্টু ডি, যা ডি এর থেকে বড়। তো এটাই হচ্ছে আপনাকে দেখাইতে বলছিল। আর কেউ যদি একটু চিত্রের মধ্যে এটাও দেখাই দিতে চান যে আপনার আসলে কতটুকু দূরত্ব হচ্ছে এস, তাহলে আপনি এভাবে চাইলে এটাকে দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে ভাই আমি এস বলতে বুঝাচ্ছি বা অতিক্রান্ত দূরত্ব বলতে বুঝাচ্ছি এইটুকু ডিস্টেন্স, ঠিক আছে। তো এখানে এস হচ্ছে কি, এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন, এখানে এস হচ্ছে, এখানে এস হলো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। কেউ চাইলে এভাবে সাইড নোটও দিয়ে দিতে পারেন। আজকে কি রাত 11টায় ক্লাস শেষ হবে, অনেকে জিজ্ঞেস করছেন, খন্দকার মোহাম্মদ। 11টায় আমরা চেষ্টা করবো আগে ভাগেই শেষ করা, অনেক বেশি ম্যাথ করার থেকে অল্প কিছু ম্যাথ করবো বাট বুঝে শুনে করবো, সেটা বেটার।
ac cos টু u ইনটু d বাই v এটা কোন সময় ইউজ হবে? ac cos টু u ইনটু d বাই v এটা ইউজ হবে যখন আমাকে বলে পার বরাবর কতটুক দূরত্ব অতিক্রম করছে, তখন হচ্ছে ac cos টু u ডিভাইডেড u ইনটু d বাই v। এবং যদি সেটা একদম 90 ডিগ্রিতে রওনা দেয়, তখন পার বরাবর কতটুক দূরত্ব অতিক্রম করবে, তখন ওইটা ইউজ করব। আমরা তাহলে পরের প্রবলেমটাতে একটু যাই। তার আগে একটু আপনাদের থেকে ফিডব্যাক নিতে চাই। ভাইয়া এই ২ টা মানে অঙ্ক যে আমরা করলাম এটা কি বুঝতে পারছেন? ১ নাম্বারে হচ্ছে যে m এর মান যে 2 বের হইছে, বা আমি হচ্ছে এখানে আমার যে অতিক্রান্ত দূরত্বটা d এর থেকে বড়, নদীর প্রস্থ থেকে বড়, এইটুকু কি হচ্ছে বুঝতে পারছেন কিনা? আমাকে একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার ভাইয়া? আমাকে অনেকে বলছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আমাকে অনেকে বলছে। ১ জন ২ জন বলছে ভাইয়া স্ক্রিনশট নিতে চাই। স্ক্রিনশট নিতে চাইলে এই যে এখানে আছে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। ভাইয়া দাঁড়ালাম। ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে। আ আ আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আমরা তাহলে হচ্ছে পরের প্রবলেমটাতে যাই। আমাদের আরো অনেকগুলা প্রবলেম সলভ করতে হবে। এবার হচ্ছে যশোর বোর্ডের থেকে একটা অঙ্ক আসছে। আমরা যশোর বোর্ডের এই অঙ্কটা একটু করব। আমাকে বলছে কি? আমাকে বলছে হচ্ছে যে A এবং B ২ টা ভেক্টর দেওয়া আছে। A একটা ভেক্টর আর B আরেকটা ভেক্টর। এটা শুরু হইছে এখানে, শেষটা হয়ে গেছে একটু পরে আরকি। এনিওয়েজ আমরা নিলাম। এখন বলছে কি? উদ্দীপক বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এইজন্য বলি D দিয়ে করলে ভুল হবে। আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছে আকাশ সাহা ডি দিয়ে করলে ভুল হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যদি আপনি ডি এর মান না বের করে ডি ইনটু সামথিং এই আকারে রাখলে বেটার। কারণ ডি এর মানটা বের করার প্রসেসটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমরা তো এম বের করছিলাম এম ইকুয়ালস টু 2 কি ধরে, লম্ব ধরে, বাট অ্যাকচুয়ালি তো তারা লম্ব না। তো এইভাবে আমরা হচ্ছে ডি না বের করে দুইটা ওয়েতেই করা যায়। আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে পরের প্রবলেম যশোর বোর্ড এই প্রবলেমটা একটু সলভ করব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন লাইফে কোন একটা জিনিস শিখবেন, কোন একটা জিনিস করবেন, আপনি জগতের অন্য সবকিছু হচ্ছে ভুলে যাবেন। লাইক আমরা একটু আগে ২ টা সৃজনশীল সলভ করে আসছি। ওই ২ টা সৃজনশীল কথা একদম ভুলে যান। এখন আপনি নতুন একটা জগতে আছেন, নতুন একটা প্রবলেম সলভ করবেন। মাথাকে পুরাপুরি ফ্রেশ করে ফেলেন। ডিলিট করে সবকিছু ডিলিট করে এখন নতুন প্রবলেমের দিকে আপনাকে ফোকাস করতে হবে। যশোর বোর্ড ২০২৩ আমাদের প্রথম প্রবলেম। ২ টা ভেক্টর দেওয়া আছে, বলছে বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ব্যাপারটা কি? এখানে আসলে ধরেন একটা চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা কিরকম হইতে পারে? চতুর্ভুজটা ধরেন এরকম হইল। এই একটা চতুর্ভুজ, ঠিক আছে? এখন এই চতুর্ভুজটার ২ টা বাহু আপনাকে দিয়ে দিছে। ধরেন এইটা একটা বাহু এ বাহু, আর এটা আরেকটা বাহু বি বাহু। এই ২ টা বাহু আপনাকে দিয়ে দিছে। এখন বলছে কি? বর্ণিত চতুর্ভুজটার ক্ষেত্রফল কত সেটা বের করো। তো আমাদেরকে যখন এরকম একটা সামন্তরিক, মানে চতুর্ভুজ বলতে সামন্তরিক বুঝি আমরা সাধারণত। তো সামন্তরিক বা চতুর্ভুজের ২ টা বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হয়? A ক্রস B এটা হয়, তাই না? আমরা এটা ক্রস গুণনের ক্লাসটাতে দেখে আসছিলাম। সামন্তরিক বা চতুর্ভুজের ২ টা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে A ক্রস B এর মানের সমান। তাহলে এটা আমরা এখন কিভাবে বের করব? ওই যে দেখেন আমাদের কি করতে হয়? I J K এটা করা লাগবে 1 1 -1। এর ভ্যালু গুলো কত করে? এখানে 1, এখানে 1, এখানে -1। সো 1 1 -1। তারপর বি এর মধ্যে কি আছে? 2 আছে, -2 আছে, -3 আছে। 2 -2 -3 এই হচ্ছে আমার সিচুয়েশন। তাহলে 2 আরেকবার দেখে নিয়ে -2 -3। তাহলে আমি যদি সলভ করি 1 ইনটু কি আসবে? এই 1 এর -3 গুণফল -3 মাইনাস প্লাস আবার মাইনাস হচ্ছে -2। আচ্ছা, তারপর -j -3 প্লাস 2 প্লাস কে যদি আমরা নিই 1 সেটা -2 এর গুণ -2 -2। তাহলে আমরা সলভ করলে পাই হচ্ছে -5i। তারপর কি থাকতেছে? মাইনাস জে প্লাস জে -4k। তাহলে আমাদের ক্ষেত্রফল যখন নিব তখন আমার কি করতে হবে? শুধুমাত্র মানটা লাগবে, তাই না? এই পুরো জিনিসটার মানটা দরকার। তাহলে পুরো জিনিসটার মান কত সেটা বের করতে হবে। তাহলে এই পুরো জিনিসটার মান আসলে কত? 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে কত? 25 আর 16। 25 আর 16 করলে কত? 25 আর 16 করলে 41 আর 1 42। তাহলে √42। অ্যান্সার আসবে কত? √42। এই হচ্ছে আমার অ্যান্সার। আমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেললাম।
√42 রেখে দিতে পারেন, অথবা এটাকে রুট করলে কত হয়, 6 আর 7 এর মাঝামাঝি 6.5 এর কাছাকাছি আসবে √42, আর আসছে কত 6.48, বা আপনি চাইলে 6.48 এটাও রেখে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে এইটুকু বের করলাম, অনেক কঠিন ছিল না ম্যাথটা? কার কার এটা করতে যায় দাঁত ভেঙে গেছে ভাইয়া, কি একটু কমেন্ট করেন তো। অথবা হচ্ছে আমাদেরকে শিখবো জিতবোতে পোস্ট করে জানতে পারেন ভাইয়া কি অঙ্ক করা করতে যায় আমার দাঁত ভেঙে গেছে, বা আমার কলমের মাথা পড়ে গেছে, বা এটা দেখে চিন্তা করতে করতে কলমের মাথা খেতে খেতে কলমের মাথা ভেঙে গেছে। হ্যাঁ, তো এরকম আমাকে কমেন্ট করে শিখবো জিতবোতে জানাইতে পারেন। তাহলে এর পরের প্রবলেম, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা তা গাণিতিকভাবে যাচাই করতে বলছে, আমাদেরকে জিজ্ঞেস করছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, এ ডট বি করব। এ ডট বি করলে যদি 0 আসে, আমাদের জিজ্ঞেস করছে কি পরস্পর লম্ব কি না, এটা যাচাই করতে হবে। তাহলে এ ডট বি যদি আমরা করি তাহলে কত, 1 × 2, 1 × 2, এটা একটা জিনিস। তারপর হচ্ছে প্লাস 1 × এখানে কত আছে -2। আচ্ছা, তারপর কি আছে -1 × -3। আমরা যদি করি এখানে গুণ করলে আসে 2, এখানে -2, এখানে +3, আলটিমেটলি আসছে কি 3। অর্থাৎ অতএব এ ডট বি নট ইকুয়ালস টু 0, অতএব লম্ব নয়। অনেক কঠিন ছিল না ভাইয়া ম্যাথটা? একদম কার কার একেবারে মানে বুকের কি বলো অন্তর কেঁপে উঠছে এই এত ভয়ঙ্কর ম্যাথ দেখে। আমাদেরকে একটু শিখবো জিতবোতে পোস্ট করে জানায় যে ভাই কি অঙ্ক করাইছে, একদম মাথা মুথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে একটু উপরে উঠেন তো ভাই, একটা কমেন্ট দেখছিল নদীর প্রস্থ রিলেটেড। বেশি উপরে উঠেছে, একটু উপরে ওঠেন, একটু উপরে ওঠেন। slowly। হ্যাঁ, হ্যাঁ, এই মুশফিকুর। আচ্ছা, মুশফিকুর আমাকে একটা প্রশ্ন করছে, ভাই নদীর প্রস্থ অপেক্ষা বেশি দ্রুত কেমনে অতিক্রম করবে, আটু যদি নদীর প্রস্থই শেষ হয়ে যায় তাহলে মাঝি কি নৌকা মাটিতে চালাবে? আচ্ছা মুশফিকুর ভাইয়া, এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না, আপনি কিন্তু ইন্টারে উঠে গেছেন। মুশফিকুর আমাকে কোশ্চেন করছে কি ভাইয়া, একটু বলি। মুশফিকুরের কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরেন আমি নদীটাকে পাশাপাশি আঁকতেছি। ধরেন প্রথম ক্ষেত্রে আপনি চিন্তা করলেন আপনি এইভাবে নদী পার হবেন। ঠিক আছে, এটাই আপনার লব্ধি বেগ ডাব্লিউ। তাহলে আপনাকে আসলে কতটুকু দূরত্ব পাড়ি দেওয়া লাগবে, ডি, নদীর প্রস্থ যতটুকু ততটুকু দূরত্বই পাড়ি দেওয়া লাগবে। কিন্তু আপনি কি সবসময় একেবারে এইভাবেই যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? হইতেই তো পারে আমি এইভাবে না যেয়ে এইভাবে যাব, তখন আমার কতটুকু দূরত্ব পাড়ি দেওয়া লাগতেছে, এই যে এই দূরত্ব সেটা কত, সেটাকে আমি এস ধরছি। ঠিক আছে, এখন এই এস এর মান কি ডি এর সমান নাকি বড়? অবশ্যই ডি এর থেকে বড়, চিত্র দেখেই বোঝা যাচ্ছে না, এটা একদম সোজাসুজি দূরত্ব, এটা বাঁকা হয়ে গেলে কি বেশি দূরত্ব পাড়ি দেওয়া লাগতেছে। তো দূরত্ব আর সরণ দুইটা সেম জিনিস না। এখানে আমি স্টার্ট করছি, এখানে পৌঁছেছি ঠিক অপর পারে, যে আমাকে ডি দূরত্ব পাড়ি দেওয়া লাগতেছে। আর এখানে আমি এখান থেকে স্টার্ট করে এখানে পাইছি, সেখানে বাঁকা হয়ে যাচ্ছে, দূরত্ব বেশি পাড়ি দেওয়া লাগছে। তো নদীর প্রস্থ থেকে বেশি দূরত্ব অবশ্যই আমি চাইলে পাড়ি দিতে পারবো যদি আমি সোজা না যেয়ে বাঁকা হয়ে যাই। তো এটাই আমাদের কাছে আগের প্রশ্নে জানতে চাইছিল যে আমি কি নদীর প্রস্থ অপেক্ষা বেশি পরিমাণ ডিস্টেন্স পাড়ি দিয়ে ওই পারে পৌঁছাচ্ছি কিনা। ঠিক আছে, তাহলে আমরা একটু পরের প্রবলেমটায় যাই। এটা কোথায় আসছিল, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। তাহলে প্রবলেমটা আমরা একটা একটা করে একটু দেখি। আমাদের কি বলছে, ফার্স্ট অফ অল এ ভেক্টর দেওয়া আছে, আমি একটু যদি মার্ক করি, এইটা হচ্ছে আমার এ ভেক্টর। বি ভেক্টর, বি ভেক্টরটা কোথায় দেওয়া আছে, বি ভেক্টরটা এইভাবে দেওয়া আছে। সি ভেক্টর এইভাবে দেওয়া আছে, ভেক্টর ত্রয় মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। আচ্ছা, প্রথমে আমাকে জিজ্ঞেস করছে কি বি বরাবর এর লম্ব বিক্ষেপ কত সেটা বের করতে বলছে। বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তাহলে এইটা সলভ করতে হলে ফার্স্ট অফ অল আমাকে এটা বুঝতে হবে। ধরেন আপনি চিন্তা করলেন এইটা হচ্ছে আপনার একটা ভেক্টর, আর এইটা হচ্ছে আপনার আরেকটা ভেক্টর। আপনি বললেন এটা হচ্ছে ভাইয়া বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এখন আমাকে বলছে কি বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, তার মানে এ থেকে যদি আপনি একটা লম্ব টানেন, এ থেকে যদি ভাই আপনি একটা লম্ব টানেন, এই যেভাবে একটা লম্ব যদি টানতেন,
তাহলে এই যে ডিস্টেন্সটুকু আপনি পাইতেন এটা কত হইতো? এটা যদি থিটা হয় তাহলে এই ডিস্টেন্সটুকু হবে হচ্ছে a cos থিটা। এই a cos থিটাই হচ্ছে b বরাবর a লম্ব অভিক্ষেপ। এখন ভাইয়া কিভাবে বুঝছি? বুঝার সিস্টেমটা হচ্ছে a থেকে অপর ভেক্টরের উপর একটা লম্ব টানবেন। লম্ব টানলে যে ছায়াটা পড়বে সেই ছায়াটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? এই যে এর থেকে লম্ব টানছেন তার মানে এর লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপটা কার বরাবর আছে? বি বরাবর আছে। বি বরাবর এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ সেটার মান কত পাইলাম আমরা? এ cos থিটা। এখন আমাকে কেউ জিজ্ঞেস করেন ভাইয়া এটা এ cos থিটা কেমনে হইলো? কারণ এটা তো অতিভুজ। এটা কি ভূমি? ভূমি বাই অতিভুজ মানে ভূমি বাই এ। আপনি যদি বলেন যে ভাইয়া ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি এ, সেটা মানে কি cos থিটা। তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন? ভূমি সমান সমান এ cos থিটা। এখান থেকে এই ব্যাপারটা চলে আসছিল। এখন তাহলে আমরা দেখি এই এ cos থিটা এটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? হ্যাঁ, একটু কমেন্ট নিচে যান, নতুন কমেন্ট গুলো দেখবো। এটা বের করার সিস্টেম হচ্ছে এ বি cos থিটা ডিভাইডেড বাই বি। কারণ বি বি কাটাকাটি যে কি থাকে এ cos থিটা চলে আসবে। এখন দেখেন এ বি cos থিটা কিভাবে বের করবেন? এ ডট বি এটা করলেই হয়ে যাচ্ছে। আর শুধু বি বের করবেন তাহলেই হচ্ছে আপনি ভাগ করলে আলটিমেটলি এ cos থিটা পেয়ে যাবেন। এখন এ ডট বি আমরা কিভাবে বের করবো? ওই যে এ কত দেওয়া 3i আর ওইখানে বি কত দেওয়া 1i, তাহলে 3 ইন্টু 1 প্লাস এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে প্লাস 2 আছে, দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু 2 প্লাস এখানে কত আছে 2 1 আছে, এখানে হচ্ছে 3 আছে, তাহলে হচ্ছে 1 ইন্টু 3। তাহলে আমি এ ডট বি পেয়ে গেলাম। নিচে কি আছে বি, বি এর মান কত? বি এর মান হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস এখানে 2 আর 3, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখেন কত আসতেছে 3 আর 4 7, 7 আর 3 কত? 7 আর 3 হচ্ছে 10। আর নিচে রুট ওভার কত আসছে 9 আর 4 13 আর 1 14 14। তাহলে এইটুকু হচ্ছে আমার চলে আসতেছে। তাহলে অনেকে বলছেন ভাই অ্যান্সার 2.67। থ্যাংক ইউ যে আমার স্টুডেন্টরা আমার আগে করতে পারতেছে, এটাই কিন্তু আমার সাকসেস। 2.67 সেটাই আমার অ্যান্সার। তাহলে এইটুকু নিশ্চয়ই সবাই ধরতে পারছেন। এইটুকু যদি ধরতে পারেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং ভাইয়াকে কমেন্ট করে বা হচ্ছে শিখবো দিবতে পোস্ট করে জানায়েন যে ভাইয়া অঙ্কগুলা ধরতে পারতেছি। সিকিউর ভয় দূর করা সেটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই প্রবলেমটা ডান। কস কই গেল? ভাইয়া কস কই গেল? একজন জিজ্ঞেস করছে যে এ বি কস থিটা ছিল। এ বি কস থিটা কি? এ ডট বি মানে আসলে এ বি কস থিটা। ওইখান থেকে এ ডট বি বের করলেই কিন্তু এটার মধ্যে এ বি কস থিটা চলে আসে। 3 নাম্বার লাইনটা বুঝি নাই। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এ বি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আমি অন্য কালি দিয়ে একটু লিখি। আমাদের মাথায় আছে না সবার যে এই জিনিসটা যে এ ডট বি এটার মান কত ছিল? এ বি কস থিটা। তো ওই জিনিসটাই কিন্তু আমি এখানে বসাইছি। সরি, এখানে না, এই যে এই জিনিসটা আমি এখানে বসাইছি। উপরে কি ছিল? এই যে এ বি কস থিটা ছিল। এ বি কস থিটার মানটা কত? এ ডট বি এর মানের সমান। তো এ ডট বি এর মানটাই আসলে এ বি কস থিটা, তাই এ বি কস থিটার পরিবর্তে এ ডট বি লিখছি। তারপর দুইটা ডট গুণ করলে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এই জিনিসটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ওকে। আমাকে রনি আহমেদ বলছে ভাইয়া অনে এখন হ্যাপি ফিল হইতেছে, ইজি লাগতেছে। এই যে আস্তে আস্তে এই জিনিসগুলো হচ্ছে কঠিন থেকে সহজ হচ্ছে, এটাই কিন্তু আমাদের টার্গেট। আরেকজন আমাকে কমেন্ট করছে ভাইয়া এই দ্বিতীয় লাইন বুঝি নাই। দেখেন এ কস থিটা আছে, আমি কি করছি এ বি কস থিটা এক্সট্রা করে বি নিয়ে আসছি। তাহলে বি আর বি যদি কাটাকাটি যায় তাহলে কি আগের জিনিসটাই পড়ে থাকে? তো আমি এই কারণে বি এনে নিচে আবার বি দেওয়া ভাগ করছি যেন কাটাটি যে আগের জিনিসটাই থাকে। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের ডান। এবার আমরা পরের পার্টটুকু করব। আমাকে কি জিজ্ঞেস করছে? এ বি এবং সি, এই যে এই তিনটা ভেক্টর, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত কিনা, একই সমতলে অবস্থিত হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন তাহলে আমরা দেখেন আমরা কি এই জিনিসটা লিখতে পারি? এ বি ও সি দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তন
গঠিত ঘনবস্তুর আয়তন, এটা আমরা লাস্টের দিকের ক্লাসগুলো করছিলাম। আয়তন ভলিউম সেটা আসলে কি, ওই যে মনে আছে এ ক্রস বি ডট সি, এটাই কি ঘনবস্তুর আয়তন থাকতো। এবং এইটা যে কথা আপনাদের মনে আছে কিনা, যে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, এইটার মান পরস্পর সমান। যারা ক্লাসগুলো করছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে ভাইয়া, মানে আমি কিন্তু আগেই বলছি ভাইয়া যে আপনি আগের ক্লাস মিস করে আসেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনার জন্য কঠিন হবে, আপনি ধরতে পারবেন না। কিন্তু যে হচ্ছে আজকের আগ পর্যন্ত সবগুলো ক্লাস করছে তার জন্য এটা সহজ হয়ে যাবে। তো এ ডট এ ক্রস বি ডট সি, এটা হচ্ছে এ বি সি তিনটা মিলে ঘনবস্তুর আয়তন। তো আমরা এখন কি করব, এই যে প্রত্যেকটার মান বসাই দিব। এর মধ্যে কি আছে 3 2 1, তাহলে আমরা বসাই 3 2 1। বি এর মধ্যে কি আছে 1 2 3, তো 1 2 3। সি এর মধ্যে কি আছে 1 2 2, তো আমরা মান বসাবো 1 2 2। তো এই মানটা এখন আমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের টের করতে পারি, বা ক্যালকুলেটর না থাকলেও হবে, আমরা চাইলে হাতে কলমে এটা বের করা যাবে। তো আমি একটু বের করি, আপনারা আমার সাথে বের করেন। আমি যদি বের করি, প্রথমে আমাদের কি আছে 3, তাহলে 3 ইন্টু কত হবে, 2 2 4 মাইনাস 3 2 6। আচ্ছা, তারপর -2 ইন্টু 1 ইন্টু 2 গুণ করলে 2 হয়, 3 ইন্টু 1 গুণ করলে 3 হয়। তাহলে আমরা 2 নিলাম, 2 -3 প্লাস, এবার আমরা 1 এর সাপেক্ষে করব 1 ইন্টু 2 ওকে 2 মাইনাস 2 ওকে 2, আমাদের কত থাকলো 3, আর এখানে হচ্ছে 2 গুণ করলে হচ্ছে -6। তারপর কত থাকে -1, তাহলে হচ্ছে +2, আর এখানে হচ্ছে 0। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে হচ্ছে -4, যেটা কিনা নট ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু আয়তন 0 নয়, সেহেতু তারা সমতলীয় নয়। ঠিক আছে, আমরা আয়তন যদি 0 আসতো, 0 আসলে মানে কি তারা তিনজনে মিলে একটা সেম তলে অবস্থান করে। আয়তন 0 আসে নাই, তার মানে কি সমতলে থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। তো আজকের দিনে ভাইয়ার টার্গেট এটা না যে অনেক কঠিন কঠিন অঙ্ক করে উল্টায় ফেলবো, সেটা না। সেটা কবে করব, আগামীকালকে ক্লাসে করবো ইনশাল্লাহ। যদি ভাইয়া বেঁচে থাকি, আগামীকালকে আপনি অনেক কঠিন কঠিন অঙ্ক দেখবেন ভেক্টরের। বলবেন ভাইয়া শেলু স্যারের বইয়ে অনেক কঠিন অঙ্ক দেখি, মিলে না, পারি না। ইসাক স্যারের বইয়ের এই অঙ্ক কোত্থেকে আসছে, সাধারণ অবস্থার বই অঙ্ক পারি না। নো প্রবলেম, আমি তো আছি ইনশাল্লাহ। আগামীকালকে ক্লাসে ওইগুলো শেষ করে দেবো। আজকের ক্লাসে বোর্ডে কি কি আসে, আপনার কলেজের নর্মাল পরীক্ষায় কি কি আসবে সেগুলো বুঝেন। আগের দিন কি করছি, এমসিকিউ করছি, এমসিকিউ অনেকগুলা করলাম। আজকে সিকিউর ভয় কাটাবো, এমসিকিউ সিকিউর শেষ, এবার আমরা অ্যাডভান্স প্রবলেম ধরবো আগামীকালকে ক্লাসে। তখন হচ্ছে, আচ্ছা ভাইয়া এসএস নিব বলছে, ও ঠিক আছে ভাইয়া এসএস নিয়ে নেন। ওকে ভাইয়া, পরের দুইটা ক্রসের ডট গুণ, আচ্ছা আমাকে একজন কমেন্ট করছে ভাইয়া আমি কি এটা করতে পারতাম কিনা, এ ডট বি ক্রস সি। অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এ মানে এ ডট সি ক্রস বি করতে পারেন, মানে আপনি যে কোনো দুইটার ক্রস অপরটার ডট, এভাবে করে আপনি এটা অ্যান্সার বের করতে পারেন। 3 ভাবে করেন, দেখবেন অ্যান্সার -4ই আসবে। ঠিক আছে ভাই, আমাদের স্যার অনলাইনে কোনো বা, আচ্ছা একটু উপরে উঠেন তো ভাইয়া, কি হচ্ছে আমাদের ভাই। আচ্ছা কই জানি গেল। ভাই আমাদের স্কুলের স্যাররা অনলাইন কি বলতে বুঝেন, আমাদের স্কুলের স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমাকে একজন কমেন্ট করছে ভাইয়া, আমার স্কুল তো না, এখন তো কলেজে উঠে গেছেন, কলেজের স্যাররা হয়তো অনলাইন ক্লাসকে অন্যভাবে দেখে, অর্থাৎ নেগেটিভ ভাবে দেখতেই পারে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি দেখবেন যে কোনো কোনো কলেজের স্যাররা অনলাইন ক্লাসে পছন্দ করে, কোনো কোনো স্যাররা হচ্ছে অনলাইন ক্লাসে পছন্দ করে না। আবার কোনো কোনো দেখবেন কলেজের স্যাররাও নিজের অনলাইনে পড়াচ্ছে। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, দেখবেন কারো কাছে হয়তো অফলাইনে পড়তে ভাল লাগে, কারো কাছে অনলাইনে পড়তে ভাল লাগে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটা সুইটেবল। আপনি কি কলেজের ক্লাসগুলো করে ভালো করে বুঝতে পারতেছেন কিনা? অফলাইন পড়ে ভালোভাবে বুঝতে পারছেন, নাকি আপনি ওইখানে অনেক মানুষের ভিড়ে আপনি আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছেন না, অনেক ক্লান্ত থাকতেছেন, নিজের মতো করে আরাম করে পড়তে পারতেছেন না, যাতায়াতে সময় নষ্ট হচ্ছে। এই জিনিসগুলো যদি থাকে, বা আপনি যদি অনলাইনে লাইভ ক্লাসগুলোতে আপনি রেগুলার ক্লাস করে নিজেরটা নিজে শেষ করে ফেলতে পারতেছেন, তাহলে আপনার জন্য অনলাইনটা বেটার হবে।
এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার কাছে আসলে কোনটা সুইটেবল। তো যদি আপনার কাছে অনলাইন ক্লাস ভালো করে বুঝতে পারেন, আপনি নিজের বাসায় আরাম করে সময় মতো করে ক্লাস করতে পারেন, রিফ্রেশ ওয়েতে, হ্যাঁ? আরামসে ক্লাস করতে পারতেছেন, তাহলে আপনার জন্য অনলাইন বেটার। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু ডান। এবার হচ্ছে আমরা পরে একটা প্রবলেমে যাবো। এই প্রবলেমটা স্পেশাল প্রবলেম। এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল ২০২৩ সালে। তাহলে আমরা এই প্রবলেমটা একটু করি, হ্যাঁ? আমাকে একটু পানির ব্যবস্থা। তো এই প্রবলেমটা কি দেওয়া আছে দেখেন, বলছে এটা আরেকটা নদী নৌকার অঙ্ক। ভাইয়া পূজার বন্ধ কবে থেকে দিবে, কতদিন? আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস কোয়ার্টারের শেষ হয়ে যাবে। তারপর মনে হয় আমাদের ১৪ তারিখ ওরিয়েন্টেশন, ১৫ তারিখ থেকে ক্লাস শুরু। তো আমরা আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে ৮ তারিখ। কালকে ৯ তারিখ। ৯ তারিখে আমাদের ক্লাস শেষ। এই ৯ তারিখের পর থেকে পূজার বন্ধ শুরু। আমাদের ১৪ তারিখ ওরিয়েন্টেশন মানে রাফ ক্লাস। আর ১৫ তারিখ থেকে হচ্ছে মেইন ক্লাস শুরু হবে। ঠিক আছে? এইটা তো করাইছেন। আচ্ছা, এই অঙ্কটা কি করাইছিলাম? আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো ভাইয়া। এটা ক্লাসে করাইছিলেন? ওকে। তাহলে এটা ক্লাসে যেহেতু করাইছি তাহলে এটা স্কিপ। ঠিক আছে? এটা তাহলে স্কিপ করব। আচ্ছা, তাহলে এর পরের এই প্রবলেমটা, ঠিক আছে? ভাইয়া রাত ১১ টায় কি ম্যাথ ক্লাস হবে আজকে? কি বললো বুঝি নাই। রাত ১১ টায় কি? ভাইয়া রাত ১১ টায় কি ম্যাথ ক্লাস হবে আজকে মানে? না, রাত ১১ টায় কোনো ক্লাস তো হওয়ার না, রাত ১১ টায় কোনো ক্লাস হবে না। খন্দকার বলছে ভাইয়া রাত ১১ টায় ক্লাস হবে কিনা। ওকে। আ এরপর দেখি ভাইয়া কলেজে ক্লাসে ভেক্টর অঙ্ক বুঝি নাই কিন্তু আপনার ক্লাসে বুঝতে, আচ্ছা ঠিক আছে, একজন বলছে ভাইয়া কলেজের ক্লাসে ভেক্টর অঙ্ক বুঝি নাই বাট এখন আপনার ক্লাসে বুঝতে পারতেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে আচ্ছা, একজন কমেন্ট করছে ভাইয়া ভলিউমের মান নেগেটিভ আসছে। ভলিউমের মান নেগেটিভ আসলে আমরা এটার পজিটিভ মানটাকে নিব। কখনোই নেগেটিভ মানটা নিব না। পজিটিভ মান নিয়ে বলব যে মানটা পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি সিলেট বোর্ড ২০২৩ এ একটা প্রবলেম আসছে। আমাকে প্রবলেমটা যেটা বলতেছে আমি গ নাম্বার থেকে শুরু করি। এইটা একটা ভেক্টর দেওয়া মানে ওপি একটা ভেক্টর, ওকিউ একটা ভেক্টর। বলছে পিকিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমি একটু চিত্রটা থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিই চিত্রটার মধ্যে কি আছে। এই যে এইটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু এইটা হচ্ছে একটা পয়েন্ট পি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এইটা হচ্ছে কিউ পয়েন্ট। আপনাদেরকে কি কি দিয়ে দিছে? আমাদেরকে পি বিন্দুর স্থানাঙ্ক দিছে, এটা হচ্ছে টু কমা, পি বিন্দুর স্থানাঙ্ক দিছে 2, -1, 3। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত দিছে? -2, 2, 1 এগুলো দিয়ে দিছে। কিউ বিন্দু দিয়ে দিছে হচ্ছে -2, 2, 1 এটা দিয়ে দিছে। এখন আমাকে বলছে পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ওপি ভেক্টর। ওপি ভেক্টর মানে কত? ওপি ভেক্টর মানে হচ্ছে 2i - j + 3k। ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর কি আছে? -2i + 2j + k। আমি ভাই কিভাবে লিখলাম ব্যাপারটা? এই যেখানে 2 আছে তাই 2i, -1 আছে -j, +3 আছে +3k, এইভাবে দুইটা লিখে ফেললাম। ঠিক আছে? আজকে কি শুধু ২৩ সালের গুলাই করাবেন? না, আমি অনেকগুলাই নিয়ে আসছি। ২৩, ২২ এরকমও আছে, কলেজেরও আছে, টেস্ট পরীক্ষা অনেকগুলাই আছে। আমরা দেখি কোন কোনটা নিয়ে কাজ করা যায়। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। ভাইয়া ভাই আজ ১১ টায় ক্লাস আছে। কি করব তাহলে? ১১ টায় ক্লাস আছে। আচ্ছা, ১১ টায় কি ক্লাস আছে ভাই আমাকে একটু কমেন্ট করেন তো। অনেকেই বলতেছিল আজকে নাকি রাত ১১ টায় ক্লাস আছে। রাতের ১১ টায় তো শিখতে ক্লাস থাকার কথা না, তাই না ভাইয়া? ১১ টায় কেন ক্লাস দিছে? এটা কি রুটিনে কোনো ভুল হইছে? ঠিক আছে ভাইয়ারা, জানাচ্ছি আপনাদেরকে। হুম। আচ্ছা, ওটা রেকর্ড যাবে ওই টাইমে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য ছোট্ট একটা ঘোষণা। ঘোষণাটা হচ্ছে অনেকেই চিন্তা করছেন যে রাতের ১১ টায় একটা লাইভ ক্লাস হবে। ব্যাপারটা আসলে এরকম না। আপনাদের জটিল সংখ্যা পড়ানো হয়েছে। জটিল সংখ্যার একটা রেকর্ড ক্লাস। ওই রেকর্ড ক্লাসটা হচ্ছে রাতের ১১ টায় এমসিকিউ সলভিং। তো ওইটার উপর ক্লাসটা হচ্ছে রাতের ১১ টায় আপলোড করা হবে। মানে ওইটা হচ্ছে ওরা রাতের ১১ থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা এমন না এটা আপনি রাতের ১১ টায় যে লাইভ হচ্ছে ব্যাপারটা এমন না। আগে থেকে রেকর্ড করা আছে। ওই রেকর্ড ক্লাসটা রাতের ১১ টায় হচ্ছে আপনারা অ্যাভেইল করতে পারবেন। রাতের ১১ টার পর থেকে আপনি যেকোনো সময় এটা দেখতে পারবেন। তো এটা আজকে রাতের ১১ টায় দেখতে হবে এমন না। ওটা রেকর্ড করা ক্লাস অলরেডি হয়ে গেছে। অলরেডি চলে গেছে। আপনি চাইলে এখনো দেখতে পারেন।
মানে আপনার যদি মনে চায় যে আপনি এখন ফিজিক্স ক্লাস বাদ দিয়ে আপনি ওই রেকর্ড ক্লাস দেখবেন, এখনো যায় দেখতে পারবেন। তো রাতের 11টায় কোনো লাইভ ক্লাস হবে না। আগের একটা রেকর্ড করা ক্লাস, ওইটা হচ্ছে এমসিকিউ সলভিং জটিল সংখ্যার উপর। ওইটা আপনি চাইলে যেকোনো সময় দেখে নিতে পারেন। জাস্ট শিডিউলে এটা 11টায় দেখাচ্ছে, একটা টাইম তো দেখাইতে হবে আপনাদের। ওইটাই রাতের 11টায় দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ওপি প্লাস পিকিউ, এটাই আসলে কি? ও কিউ, এটা তো আমরা জানি, তাই না? মানে ধরেন এইটা হচ্ছে আপনার ওপি ভেক্টর আর এইটা হচ্ছে আপনার পিকিউ ভেক্টর। এই দুটা যোগ করলেই আপনি কি পান? আলটিমেটলি ও কিউ পান। এখন আপনি এখান থেকে কিভাবে কাজ করতে পারেন? আপনি এখান থেকে যেটা করতে পারেন, পি কিউ ভেক্টর যদি আপনার দরকার হয় তাহলে হচ্ছে ও কিউ মাইনাস ও পি, ও কিউ মাইনাস ও পি, তাহলে কি -2 থেকে 2i বিয়োগ যাবে, তাহলে কি -4i হবে। তারপর 2j থেকে -j বিয়োগ করলে কত হয়? +3j। আর কে থেকে -3 বিয়োগ করলে -2k। এটা হচ্ছে কি পি কিউ ভেক্টর। তাহলে আমরা পি কিউ ভেক্টর কত সেটা কিন্তু কি করলাম? বের করে ফেললাম। তাহলে পি কিউ ভেক্টর যদি আমার বের হয়, তাহলে পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর, সেটা আসলে কি হবে? সেটা হবে হচ্ছে এই যে -4i +3j -2k ডিভাইডেড বাই √4 স্কোয়ার 3 স্কোয়ার +2 স্কোয়ার। যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করেন তাহলে কি একক ভেক্টর পাবেন। তাহলে এই ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে হলে তার মানটা দিয়ে তাকে ভাগ করতে হবে। ঠিক আছে? আমাকে একজন বলছে ভাইয়া চিত্র বুঝি নাই। ওকে ভাইয়া, চিত্র বুঝাই দিচ্ছি, নো প্রবলেম, টেনশন নিয়েন না। এইটা হচ্ছে মূল বিন্দু ও, এই যে এই জায়গাটা, এই যে পি বিন্দুটা আছে, সো এই পি বিন্দুটা আমি আঁকলাম। যে কিউ বিন্দুটা এদিকে কোন একটা জায়গায় ছিল, ধরলাম এটা হচ্ছে কিউ বিন্দু। তো পি আমার কত দেওয়া ছিল? 2, -1, 3 দেওয়া আছে। কিউ কত দেওয়া আছে? -2, 2, 1। তাহলে ও আর পি কে কানেক্ট করলে এটা কি? ওপি ভেক্টর। তারপর পি থেকে কিউ এর দিকে এটা কি? পি কিউ ভেক্টর। আমি এখান থেকে স্টার্ট করে এখানে গেলাম, তাহলে আলটিমেটলি যেখানে পৌঁছাইলাম ও থেকে ফাইনালি কিউতে পৌঁছাইলাম। যদি ডিরেক্টলি যাই কিউতেই পৌঁছাইছি। তাহলে ওপি প্লাস পি কিউ মিলে যা হবে ও কিউ কি ঠিক তাই হবে। ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি। তাহলে আমি এখান থেকে এটা জানি ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ, যেটা ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ। আমার লাগবে কি? শুধু পি কিউ লাগবে, তাহলে ওপিটাকে ওই পাশে নিয়ে গেছি। এবার আমি ও কিউর মান থেকে ওপির মানটা বিয়োগ করছি, -2 থেকে 2 বিয়োগ করছি, 2 থেকে -1 বিয়োগ করছি, 1 থেকে 3 বিয়োগ করছি, এটা পাইছি। পি কিউ ভেক্টর পেয়ে গেছি। এবং পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে কি হলে কি করতে হয়? তার মান দ্বারা ভাগ করতে হয়। 4, 3, 2 মান দ্বারা ভাগ করছি। তো এটা যেটা পাইছি সেটাই কি আমাদের আলটিমেটলি অ্যান্সার। তাহলে এই প্রবলেম নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন প্লাস মাইনাস হবে কিনা। সমান্তরালে একক ভেক্টর বললে প্লাস মাইনাস হবে। আমাকে সমান্তরালে তো আমি সামনেও যেতে পারি, উল্টো দিকেও যেতে পারি, প্লাস মাইনাস হবে। এখন প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলে রাখি। অ্যাডমিশনে যদি হয় আপনি অবশ্যই প্লাস মাইনাস দিবেন, কিন্তু অ্যাডমিশন না হয় যদি কলেজে হয় তাহলে কি হবে? কলেজের ক্ষেত্রে হয় কি, মানে এটা ছাত্রদের একটু একরোখা ভাব, মানে কেউ কেউ প্লাস মাইনাস না দিলে নাম্বার কেটে দেয়, কেউ কেউ হচ্ছে প্লাস মাইনাস দিছো কেন এই জন্য নাম্বার কাটে। মানে এটা একটা অদ্ভুত, মানে আপনি না লজিক দিয়ে পারবেন না এই জায়গায়। তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া প্লাস মাইনাস দেওয়া উচিত কিনা, অবশ্যই প্লাস মাইনাস দেওয়া উচিত। অবশ্যই এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত। কারণ কি? আমার সমান্তরালে বলছে, সমান্তরাল তো এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে, তো অবশ্যই প্লাস মাইনাস দেওয়া উচিত। তাহলে আমরা গ করলাম, এবার চলেন ঘ করি। আমাকে একজন এসএস নেওয়ার কথা বলছিলেন সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঢাকা 23 করান। ঢাকা 23 মনে হয় করে ফেলছি আমরা, প্রথমেই করছেন, একদম প্রথমে। আজকে ছুটি দেন প্লিজ, এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আপনাদের। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমটা যাই। ওপিকিউ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করতে বলছে। তাহলে এই যে আমার এখানে কি আছে আমি একটু মার্ক করে দিই তাহলে বেটার হবে। এই যে ও আছে, এই যে পি আছে, এই যে আমার কিউ আছে। তাহলে আমি একটু কাজ করি, এই দুটার একটু কানেক্ট করে দিই। এই যে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে কি এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ কিনা এটা যাচাই করতে হবে। তাহলে আমরা তো ওই যে বের করছিলাম তাই না, যে ও পি। আচ্ছা, আমরা এত কাজ করার দরকার নেই, আগের স্লাইড থেকে আমি কপি করতে পারবো। যাক, ইয়া তো আছেই।
আচ্ছা, তো আগের স্লাইড থেকে আমরা কি জানি? যে ওপির মান জানি, ওকিউর মান জানি, পিকিউর মান এগুলো জানি। এখন এগুলাকে ইউজ করে কিন্তু চাইলে আমরা কাজটা করে ফেলতে পারবো। প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে দেখি আমরা ওপি আর পিকিউ কি লম্ব কিনা। আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজ হইতে হলে কি হইতে হবে? যেকোনো একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। তাহলে আমরা দেখি যে কোন কোণটা 90 ডিগ্রি আসে কিনা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি ওপি আর পিকিউ এর মাঝে কোণ বের করতে পারি। যেকোনো দুই মানে ত্রিভুজের জন্য কি বের করতে হয়? যেকোনো দুইটা কোণ যদি আপনি বের করেন তাহলে ৩ নাম্বার কোণটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে বের হয়ে যায়, তাই না? কারণ ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। যেকোনো দুইটা কোণ বের করলে অপর কোণটা বের করে ফেলি। তাহলে আমি যেকোনো দুইটা কোণ বের করব, বের করে দেখব দুইটার মধ্যে কোনটা 90 আসে কিনা। এবং ওইটা থেকে ৩ নাম্বারটাও বের করতে হবে। ৩ টার কোনো যদি 90 ডিগ্রি না হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। তো আমাদেরকে সমকোণী ত্রিভুজ কিনা এটা যাচাই করতে বলছে। তাহলে আমরা একটু অথবা আরেকটা কাজও করা যায়। আমি ওপি, পিকিউ দেখেন ৩ টা ওয়েতে কাজ করা যায়। ওপির মানটা বের করি। ওপির মানটা যদি বের করি, ওপির মান কত আসে? √2 স্কয়ার, 1 স্কয়ার, 3 স্কয়ার। তাহলে কত আসে? ৪, ১, ৫, ৫ আর ৯ কত? ৫ আর ৯ হচ্ছে ১৪। তাহলে ওপির মান বের করলাম এটা। তারপর ও কিউ, ও কিউ ধরেন আপনি মান বের করবেন। ও কিউর মান কত আসবে? এটার মান আসবে হচ্ছে এই যে এখান থেকে 2 2 1 তারপরে 2 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 1 তাহলে ৪ ৪ মানে √9 দ্যাট মিনস হচ্ছে 3। তারপর পি কিউ এর মান যদি আপনি বের করেন যে ভাই পি কিউ ভেক্টরের মান কত? এই যে 4 3 2 তাহলে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কত আসে? 16 আর 9 25 সরি 16 আর 9 25 আর 4 29। আচ্ছা, এখন আপনি চাইলে যোগ করেন যে 14 আর 9 কত হয়? 14 মানে আপনি যদি সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে PQ। তাহলে আপনার যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে কি হইতো? অতিভুজ স্কয়ার অপর দুইটার যোগফলের সমষ্টি। এখন আপনি দেখেন যে যেহেতু যেহেতু PQ গ্রেটার দ্যান হচ্ছে আপনার OP গ্রেটার দ্যান OQ মানে সবথেকে বড় মানটাই হচ্ছে PQ এবং PQ স্কয়ার নট ইকুয়ালস টু ওপি স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। এটা যেহেতু নাই অতএব সমকোণী ত্রিভুজ না। আমার এই উত্তরটা কি বুঝতে পারছেন? আমি দুইটা ওয়েতে সলিউশনটা করতে পারি। আমি ছোট ওয়েটা চুজ করছি। আমি দুইটা ওয়েতে অ্যান্সারটা সলিউশন বের করতে পারতাম। একটা ওয়ে হইতে পারতো কি প্রতি দুইটা মানে ওপি আর ও কিউর মধ্যে কোণ বের করতাম। তারপর হইতে পারতো আমি ওপি আর পি কিউ এর মাঝে কোণ বের করতাম। দুইটা কোণ বের করতাম, দুইটা কোণটাই 90 ডিগ্রি আসতো না। অপরটা বের করতাম ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুইটা বের করছে, অপরটা কত 180 থেকে বাদ দিয়ে দিতাম। ওই ওয়েতে করা যেত, বাট ওটা তো অনেক বড় হইতো। আরেকটা শর্টকাট ওয়ে কি আমি ওপিপি মানে ত্রিভুজের তিনটা বাহুর মান ফার্স্টে বের করে নিলাম। সবচেয়ে বড় বাহুটা কি হয়? অতিভুজ হয় যদি আমার সমকোণী ত্রিভুজ হয়। অতিভুজ স্কয়ার অপর দুইটা স্কয়ারের সমষ্টির সমান হইতে হয়। কিন্তু এখানে কি সমষ্টি সমান? সমষ্টি সমান হয় না। কারণ 14 আর 9 যোগ করলে কত? 23 আর এটা আসে 29। যেহেতু এই পিথাগোরাসের উপপাদ্য মানতেছে না তার মানে হচ্ছে তার মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ না। ঠিক আছে? তো আমাকে একজন কি জানি লিখলো উপরে সর্দি জ্বর নিয়ে ক্লাস করছে। আরফান সম্মত ছিল নাম। আরফানকে ধন্যবাদ এই সুন্দর ডেডিকেশনের জন্য। যে ও সর্দি জ্বর নিয়েও কিন্তু আমাদের সাথে ক্লাসে আছে। তাহলে আপনারা কেন ভাই এক্সকিউজ দেন? যে ভাই ক্লাস করতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে। ভাই ক্লাস ছুটি দেন। হ্যাঁ? ওই দেখেন আরফান কিন্তু আমার ভাগ্নের নামও আরফান। তো আরফান কিন্তু ঠিকই জ্বর সর্দি নিয়েও আপনাদের সাথে ক্লাস করতেছে। ঠিক আছে? নদী নৌকার ম্যাথ দেখলে কঠিন মনে হয়, ভাসিয়ে দিছি। সব সূত্রগুলো একটু দেখায় দেন। ঠিক আছে? আমরা নদী নৌকার অঙ্ক যখন হচ্ছে করব আবার, তখন হচ্ছে আমরা আগামীকালকে ক্লাসে অনেক নদী নৌকার অঙ্ক করব। ডোন্ট ওয়ারি। নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকে দুটি রশি বেঁধে আচ্ছা এই ম্যাথটা এটা হচ্ছে ম্যাথ বা এটা হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। কেন হোমওয়ার্ক বললাম? বিকজ এইটাতে আসলে কোনো মান বের করার কিছু নাই। মানে এইটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিস। আপনি নিজে একটু বাসায় চিন্তা করবেন। তারপর হচ্ছে যে আমরা না পারলে আমাদেরকে জানাবেন। বাট এটাতে মান বের করা টাইপ কিছু নাই। আপনি চিত্র এঁকে এঁকে নিজের সাথে ট্রাই করবেন। বরিশাল বোর্ড ২০২৩ এর প্রবলেমটা মিলাইতে পারতেছেন কিনা। এবার আসেন আমরা আ আচ্ছা এটা ভালো অঙ্ক। এবার আমরা একটা ভালো প্রবলেম করব। এই যে আমরা গত ক্লাসে আ করছিলাম। গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ নিয়ে কিছু জিনিস করছিলাম। ঠিক আছে? আপেক্ষিক বেগ নিয়ে কিছু জিনিস করছিলাম। সেইটার অ্যাপ্লিকেশন আকারে আমরা ঢাকা বোর্ড ২০২২ অনেকে বলছেন ভাইয়া ২০২৩ এরই কি শুধু করাবো কিনা? না। দেখেন ২০২২ এর একটা প্রবলেম চলে আসছে। তো আমরা ২০২২ এর এই প্রবলেমটা আমরা এটা সলভ করব। বলছে শান্ত বাতাসে কত বেগে
যে এত বেগে শান্ত বাতাসে এত বেগে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এ সময় সাইকেলে চড়ে আবিদ এত বেগে বাড়ি ফিরতেছে। আচ্ছা, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ বের করো। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে এই রিলেটেড, বাকি উদ্দীপক না পড়লেই হয়। স্থির বাতাসে কি কি ঘটনা ঘটতেছে ভাইয়া? আমাকে বলছে উপর থেকে বৃষ্টি পড়তেছে। এই যে ভাইয়া বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা কত বেগে পড়তেছে ভাইয়া? বৃষ্টিটা পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তো ভি রেইন এটা বলেছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আবির এত বেগে সাইকেলে চড়ে বাড়ি ফিরতেছে। তাহলে আবিদ সামনের দিকে যাচ্ছিল, এটা হচ্ছে আবিদের সাইকেলের বেগ। ভিসি, সি ফর হচ্ছে সাইকেল, এটা বলেছে 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন আমাদের বলছে কি বৃষ্টির লব্ধি বেগ কত এটা বের করো। বৃষ্টির লব্ধি বেগ বলতে আপেক্ষিক বেগ বের করতে বলছে। তাহলে আমরা বৃষ্টির লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ বলতে হচ্ছে বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে কত সেটা বের করা। তো আমরা জানি যার সাপেক্ষে বের করতে হয় তার বেগ কি ভেক্টরিক্যালি বিয়োগ করতে হয়। তার মানে আমাকে কি করতে হবে? ভি আর প্লাস মাইনাস অফ ভি সি, এইটা বের করা লাগবে। তাহলে আমরা এখন কি করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভি আর যেটা ছিল সেটা ভাবেই রাখবো। এটার ভ্যালু কত ছিল? 6 এভাবে রাখছি। ভিসি যেদিকে ছিল তার উল্টো ভেক্টরটা আমি নিব, কারণ কি মাইনাস ভিসি আছে। তাহলে আমি এইদিকে হচ্ছে মাইনাস ভিসি এটা বসাইলাম। ভিসি যেদিকে তার উল্টো দিকে বসাতে হবে। মান কত? 8। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে লব্ধিটা বের করতে। তাহলে লব্ধিটা কি এই রকম দিকে আসবে এবং এটাই কত হবে? ভি আর সি। এখন লব্ধি বের করা মানে দুইটা জিনিস বের করা, এটা হচ্ছে মান বের করা। এটার মান কি দেখেন, এই দুইটা যেহেতু পরস্পর সমকোণে আছে, সমকোণে থাকলে কি হয়? জাস্ট দুইটার স্কোয়ারের যোগফল রুট, তাহলেই হয়ে যায়। তাহলে আমার কত আসে এটার অ্যান্সার? 36 আর 48, তাই না? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এটা আসে হচ্ছে 10। তাহলে মান আসবে 10 কিলোমিটার পার আওয়ার। আর দিক যদি আমরা বের করি, দিক সাধারণত আমরা কার সাথে বের করি? আপেক্ষিক বেগের সাথে উলম্বের সাথে হচ্ছে আমরা বের করি। তাহলে দিকটাও আমার বের করা লাগবে। দিক হচ্ছে থিটা, থিটা কি? tan ইনভার্স 8/6। 45-এর থেকে একটু বেশি, 53-54 সম্ভবত চলে আসবে। tan ইনভার্স 8/6 কত আসে? 53.13, 53.13 ডিগ্রি। মজিবুর কোথায়? মজিবুর কি ক্লাসে আছেন? মজিবুর আমাকে সম্ভবত আপনাদের গ্রুপে কমেন্ট করছিলেন যে ভাইয়া কিভাবে হচ্ছে আপনি মাথায় মাথায় অঙ্ক করে ফেলেন ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ, এটা অনেকে মানে মজিব আমাকে স্পেশালি জিজ্ঞেস করছিল, দেখলাম ও কয়েকটা কমেন্ট করছে যে ভাই এই যে আপনি এটা বের করছেন ক্যালকুলেটর ছাড়া, মাথায় কিভাবে চিন্তা করতে হয়। তো দিস ইজ স্পেশালি ফর মজিবুর অ্যান্ড অল আদার্স ওয়ান্ট টু বি মাস্টার ইন ক্যালকুলেটর অর সলভিং প্রবলেমস উইদাউট ক্যালকুলেটর। দেখেন আপনি এই জিনিসটা জানেন যে ভাই tan 0 ডিগ্রি ইকুয়ালস টু কত? 0। tan 26 ডিগ্রি এটা হচ্ছে 0.5, আমি এভাবে মনে রাখতাম আর কি। তারপর tan 45 ডিগ্রি এটা হচ্ছে 1। tan 63 ডিগ্রি ইকুয়ালস টু 2। tan 90 ডিগ্রি ইকুয়ালস টু ইনফিনিটি, আমি এভাবে মনে রাখতাম। তো আমরা যখন একটু আগে দেখলাম যে ভাই tan tan থিটা এটার ভ্যালু কত? 8/6 মানে কত আসলে ভাইয়া? 4/3 মানে কি 1.33, এই ভ্যালুটা, তাই না? এখন 1.33 কার কার মাঝে পড়ছে? 1.33 পড়ছে ভাইয়া এই যে 1 এবং 2 এর মাঝামাঝি, তার মানে কি 45 এবং 63-র মাঝামাঝি। 45 এবং 63-র মাঝে কার কাছাকাছি? দেখেন এটা হচ্ছে 1.33 মানে কিন্তু 63-র কাছাকাছি না, 1 এর কাছাকাছি। কারণ 1.5 হলে দুইটার মাঝামাঝি হইতো। হইছে কথা 1.3 তাহলে 45-এর কাছাকাছি। যদি ঠিক দুইটার মাঝামাঝি হইতো তাহলে তো 56-57 এরকম কিছু একটা বলতাম। কিন্তু যেহেতু হচ্ছে 45-এর কাছাকাছি, জন্য আমি 53-54 এরকম কিছু একটা গেস করছিলাম। তা আমি গেস করছিলাম 53-54 এরকম কিছু একটা। অ্যান্সার হইছে কত? 53.13। দিস ইজ কল্ড মানে এক্সপার্টাইজেশন বা এর কি যেন বলে এক্সপার্টিজম। মানে আপনি যখন অনেক অনেক অনেকবার ট্রাই করবেন আপনার মাথা অলরেডি আপনাকে সিগন্যাল দিবে। আপনি যখন প্রথমবার গেস করে আপনার সময় 53, 56, 57 কিছু একটা হবে। আপনি অনেক বছর ধরে ট্রাই করতে করতে বা আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে ট্রাই করা শুরু করেন, অ্যাডমিশনের সময় হচ্ছে আপনার অটোমেটিক্যালি মাথা চলে যাবে এর মানে 53, 54 কিছু একটা হবে। তো দেখেন তখন আপনার বাকি সবাই ক্যালকুলেটর খুঁজবে হারিকেন দিয়ে, ভাই ক্যালকুলেটর নাই। আর আপনি কি করবেন? আচ্ছা এটা তো করে ফেললাম, শেষ। তো পোলাপান দেখবেন একটা অঙ্ক নিয়ে 1 মিনিট পড়ে আছে, আপনি 10 সেকেন্ডে করে পরের অঙ্ক শেষ করে ফেলছেন।
দিস ইজ কল্ড স্পিড। এবং অ্যাডমিশনের পরীক্ষার দিন যদি ওই টাইমটা ১.৫ ঘন্টার জায়গায় ৩ ঘন্টা দেওয়া হয়, সবাই দেখবেন যে এই মার্কস পাইলে চান্স পাওয়া লাগে তার থেকে অনেক বেশি মার্কস পাইতো। কেন হচ্ছে যে আ আমরা অ্যাডমিশন টেস্টের দিন ৫ মার্কসই উঠাইতে পারি না। এই স্পিডটার কারণে। ক্যালকুলাস থাকে না, হঠাৎ করে নতুন জায়গা, কিভাবে চিন্তা করব, used to হই না আমরা। এই কারণে পিছায় পড়ি। যারা ফার্স্ট ইয়ার থেকে এগুলা চিন্তা করা শিখে, হ্যাকস গুলা শিখে যায়, ট্রিকস গুলা শিখে যায়, তখন হচ্ছে আপনি এই জিনিসটা অ্যাডমিশন টেস্টের দিন যায়া আর প্যারা খাবেন না, ভালো করবেন। একজন কমেন্ট করছে, "ভাইয়া কিভাবে বুঝবো কার সাথে কোন নিতে হবে?" এটা নেসেসারি না যে আপনি এই অক্ষের সাথে নিবেন। আপনি চাইলে উপরের সাথেও নিতে পারেন। বাট আপেক্ষিক বেগ রিলেটেড যত ফিজিক্সের ২ টা জায়গায় হচ্ছে অলওয়েজ ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল নিতে হয়। একটা হচ্ছে আপেক্ষিক বেগ, কত কোণে ছাতা ধরবো, কোন কাজ ভিজতেছে, এই ধরনের প্রবলেম। আর যখন আপনি নিউটনিয়ান মেকানিক্স পড়বেন তখন আরেকটা টপিক পড়বেন, মানে চ্যাপ্টার 4 যখন পড়বেন পরের কোয়ার্টারে, তখন ব্যাংকিং রিলেটেড একটা জিনিস পড়বেন। এটা এখন আমরা আসি নাই, নেক্সট কোয়ার্টারে পড়বো। ব্যাংকিং এর সময় অ্যাঙ্গেল গুলা ওয়াই অক্ষের সাথে বা উল্লম্বের সাথে নিতে হয়। আচ্ছা, এবার তাহলে এইটুকু তো ডান। এরপরে হচ্ছে এইটারই আরেকটা পার্ট ছিল। পার্টটা কি? পার্টটা হচ্ছে বলতেছে আমাদেরকে যে বাতাস, আচ্ছা আমরা তো এইটুকু পর্যন্ত পড়তেছিলাম, তাই না? এইটুকু পড়ার পর এখান থেকে আছে হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে, দেখেন বিপরীত দিকে এত বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। তো এখন আমাকে জিজ্ঞেস করছে কি বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে, মানে আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে কিনা সেটা বের করতে হবে। তার মানে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমাকে ১-২ জন কমেন্ট করছে ঢাকা বোর্ড ২০২৩ এর একটা কোশ্চেন বাকি ছিল। মানে একটা করছি একটা করিনি। সমস্যা নেই। এটা সলভ করব। এটা সলভ করে ক্লাস শেষ করে দিবনি আমরা। বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে হবে কিনা? তাহলে আমরা ১ম এ করি। এক হচ্ছে বাতাস প্রবাহের আগে। বাতাস প্রবাহের আগে কি হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। থিটা কত? থিটা ছিল হচ্ছে এরকম যে আমার এই দিকে হচ্ছে আমার 6, এই দিকে হচ্ছে আমার 8, আল্টিমেটলি আমার বৃষ্টি যাচ্ছিল কোন দিকে? এই যে এইভাবে পড়তেছে। এই অ্যাঙ্গেলটা আমরা থিটা দেখে আসছি। থিটা আসছিল কত? 53.19 ডিগ্রি। 53 পয়েন্ট কত আসছিল জানি? 53.13, 53.13 ডিগ্রি আসছিল। তার মানে আপনাকে ছাতা ধরতে হইতো কিভাবে? এইভাবে ছাতাটা ধরতে হইতো। তাহলে 53.13 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটা ধরলে হচ্ছে আমরা রক্ষা পেতাম। এবার হচ্ছে ২ নাম্বার কেসটা। যদি ভাইয়া হচ্ছে আমাদের বাতাস থাকে। বাতাস সহ থাকলে কি হবে? এখন সিনারিওটা কিরকম? এখন সিনারিওটা হচ্ছে ধরেন সাইকেলটা যাচ্ছে এদিকে VC, এটার ভ্যালু কত দিছিল? এটার ভ্যালু দিছিল হচ্ছে যে 8। তারপর বৃষ্টিটা পড়তেছে এইভাবে V rain, এটা দিয়ে দিছে 6, এবং সাইকেল যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে বাতাস ফ্লো হচ্ছে। সাইকেল যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে বাতাস ফ্লো হচ্ছে কত বেগে? 2 কিলোমিটার পার আওয়ার এই বেগে। এখন আমাদেরকে কি বের করতে হবে? রেইন এবং বাতাস মিলে যেই বেগটা তৈরি হয়েছে সেটা সাইকেলের সাপেক্ষে কত সেটা হচ্ছে বের করতে হবে। তার অর্থ কি? ভি রেইন অ্যাজ ইট ইজ বসবে, ভি এয়ার অ্যাজ ইট ইজ বসবে, আর ভিসি টাকে উল্টো করে বিয়োগ করতে হবে। তাহলে এই কেসটাকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের এই দিক বরাবর, এই দিক বরাবর হচ্ছে কি আমাদের এই দিক বরাবর আছে হচ্ছে আমার বৃষ্টির বেগ। বৃষ্টির বেগটা কত? 6। বাতাসের বেগটা আছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। বাতাসের বেগটা আছে এই দিক বরাবর এবং বাতাসের বেগের মান আমাদের কত দেওয়া? 2। সাইকেলের বেগ কত ছিল? 8, এবং সেটা কোন দিকে ছিল? ডানে। আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে মাইনাস ভিসি। তাহলে এটা কি হয়ে যাবে? বামে। তাহলে বাম দিকে আপনার আরেকটা জিনিস ছোট্ট করে অ্যাড করা লাগবে। সেটা হচ্ছে এই যে এই বেগটা। এই বেগটা কত? এই বেগটা হচ্ছে 8। তাহলে এইদিকে 2 আছে, এইদিকে 8 ও আছে। তাহলে এই দুইটা মিলে আলটিমেটলি এদিকে কত তৈরি হবে? এই দুইটার যোগফল হবে হচ্ছে 10। আর নিচের দিকে কত আছে? নিচের দিকে আছে হচ্ছে আপনার 6। আচ্ছা, এখন আপনার লব্ধিটা কোন দিকে সেটা আপনাকে বের করা লাগবে। ধরলাম লব্ধিটা হচ্ছে এই দিকে। তো লব্ধির এই অ্যাঙ্গেলটা যদি আপনি বের করতে পারেন, ঠিক তার সমান কোণে কি ছাতাটাকে ধরতে হবে। তাহলে এখন আমি এইটা ধরেন θ2 বললাম। তাহলে θ2 কি? θ2 হচ্ছে tan ইনভার্স 10/6, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে কি থাকে? একা থাকে। 10/6 মানে কত? 5/3, তাই না? 1.67।
1.67 হলে 57, 58, 59 এরকম কিছু একটা হবে। দেখি 58, 59 এরকম কিছু আসে কিনা। তাহলে tan ইনভার্স 10/6, অ্যান্সার আসতেছে কত? 59.03 এত ডিগ্রি। তাহলে হচ্ছে এত কোণে আমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে আমরা দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাঙ্গেলটা বের করে ফেললাম। দুই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা কত কত এগুলা বের করলাম। অতএব ডিফারেন্ট কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তার মানে আমাদেরকে ভিন্ন ভিন্ন কোণে ছাতাটা ধরতে হবে। এই হচ্ছে অ্যান্সার। একই কোণে ছাতা ধরলে রোহাই পাবে কিনা, একই কোণে ছাতা ধরলে রেহাই পাবে না, ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরলে তাহলে হচ্ছে রেহাই পাবে। মিসবাহুর রহমান ও খুব আক্ষেপ নিয়ে বলছে, ভাইয়া এত উত্তর দিলাম একবারও দেখলেন না। আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, আসলে এতগুলো কমেন্ট আসে যে সবারটা চাইলেও দেখা সম্ভব না। কারণ হচ্ছে আমি যদি কমেন্ট দেখতে যাই তাহলে আবার আমি ক্লাসের ম্যাথ থেকে দূরে সরে যাবো। তো আমি চেষ্টা করি আমার 90% মাথাকে হচ্ছে অঙ্কের দিকে রাখার, 10% মাথাকে আপনার কমেন্টের সাথে অ্যাডজাস্ট করার। ঠিক আছে, আচ্ছা গ্রুপে জয়েন হবো কিভাবে? হেল্পলাইনে ফোন দিলে ও ভাইয়ারা হেল্প করবে। অনিক আহমেদ বলছে ভাইয়া কলে, আচ্ছা অনিকের কমেন্ট একটু দেখি। অনিক বলছে ভাইয়া আজকে কলেজে ই লার্নিং নিয়ে কথা বলার সময় শিখর কথা বলছি, অনেক ভালো লাগছে। আজকে কলেজে ই লার্নিং নিয়ে কথা বলার সময় সেই শিখর ব্যাপারে কথা বলছে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই আপনাকে। আর আমরা জাস্ট একটা ম্যাথ করব, একটা ম্যাথ দেখি, ঢাকা বোর্ডের কোন একটা ম্যাথ সম্ভবত বাকি ছিল। আর এই ম্যাথটা যাদের ভাল লাগছে, এটা কিন্তু আপেক্ষিক বেগের ম্যাথ, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমাদেরকে জানায়েন যে আপেক্ষিক বেগের এই প্রবলেম গুলো এখন কি ভাল লাগতেছে কিনা, ইজি হয়েছে কিনা আপনাদের কাছে, ধরতে পারতেছেন কিনা। ওই মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে, মাথার এত ডিগ্রি কোণ করে পড়ালেখা বের হয়ে যাচ্ছে আপেক্ষিক বেগের অঙ্ক, এইটা বাদ দিয়ে এখন ভাই একটু মাথার ভিতর দিয়ে যাচ্ছে, ধরতে পারতেছি, এই বৃষ্টি মনে হচ্ছে আমার মাথার ভিতর দিয়ে পড়তেছে, এইরকম হয়েছে কিনা আমাদেরকে একটু পোস্ট করে শিখবো জানাবেন। ঠিক আছে, ট্রাকে উঠার একটি ম্যাথ প্র্যাকটিস বুকে আছে, সমস্যা নেই, এই টাইপের ম্যাথ আমরা করব কালকে অ্যাডভান্স প্রবলেমের সলভিং ক্লাসে। এইটের প্রবলেম করা হবে কিনা, ঢাকা বোর্ডের একটা অঙ্ক নাকি আমি ফেলে আসছিলাম, একটু দেখি আমি এরকম কোনো প্রবলেম কি বাদ পড়ছিল কিনা। না, এই যে ঢাকা বোর্ড 2023 দুইটাই করছিলাম, দেখেন এই যে গ নাম্বারটাও করছিলাম, সলভ করছিলাম, ঘ নাম্বারটাও সলভ করছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই তো এগুলো করলাম। ঢাকা বোর্ড 2023-এর দুইটা প্রবলেম। ও আচ্ছা, ঢাকা বোর্ড 2023-এরই দুইটা অঙ্ক আসছিল। তো এইটা প্রবলেম সলভ করতে গেলে টাইমটা অনেক বেশি লাগবে। আমাকে একটু কমেন্ট করে জানান তো ভাই, একটা পোল কোশ্চেন দেন। দুইটা অপশন থাকবে, ইয়েস আর নো। একটা পোল কোশ্চেন আপনাদের থেকে কমেন্ট নিব, যদি আপনারা চান সবাই তাহলে আমি করাবো, সমস্যা নেই। যদি কেউ কম পার্সেন্টেজ, যদি 50%-এর বেশি মানুষ যদি চান তাহলে আমি করাবো। আচ্ছা, আমি একটু রেজাল্টটা বলি, ওরা তো রেজাল্টটা দেখতে পায় মনে হয় নাকি। আচ্ছা, 169 জন বলছেন যে ইয়েস, 55 জন বলছেন নো। তো রিকোয়েস্ট থাকবে যে 55 জন আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন, নাও করতে পারেন, পরে রেকর্ড থেকে দেখে নিতে পারেন। বাট যেই 169 জন আমাকে বলছিল, ওদের ওদের স্বার্থে আমি হচ্ছে অঙ্কটা সলভ করে দিই। ঠিক আছে, হ্যাঁ 20 মিনিটে হয়ে যাবে। তো একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে এত ডিগ্রি কোণ করে আছে, গাড়িটি বেগে এত বেগে একটি রাস্তায় চলতেছিল, বৃষ্টি হচ্ছে এত বেগে পড়া শুরু হলো, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। খুবই সিম্পল প্রবলেম। দেখেন, গাড়ির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে এরকম, সামনের কাজটা হচ্ছে একদম সোজা,
ঠিক আছে? আর পেছনের ক্লাসটা হচ্ছে ছাদের সাথে বাঁকানো আছে। আমার গাড়ি উলট-পালট হয়ে গেছে। ১১টা বেজে যাচ্ছে তো গাড়িও কাজ করতেছে না। তো এটা না বলে দিলে বুঝবে না, এটা হচ্ছে সামনের কাজ। আর এটা হচ্ছে পেছনের কাজ। আপনাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, মানে ছাদের সাথে উৎপন্ন কোণ, এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে? এখন আমাকে প্রথমে বলছে কি বৃষ্টি পড়তেছে। কিভাবে বৃষ্টি পড়তেছে? টপ টপ করে, তাই না? তো বৃষ্টি হচ্ছে -12 যে এইভাবে পড়তেছে বৃষ্টি। তো এটা কত বলছে? 12 মিটার পার সেকেন্ড বেগে ধরেন হচ্ছে বৃষ্টি পড়তেছে। আর গাড়ি কত বেগে যাচ্ছিল? গাড়ি হচ্ছে 18 বেগে যাচ্ছে। সো গাড়িটা যেই বেগে সামনে আগাচ্ছে সেটা হচ্ছে 18। গাড়িটা হচ্ছে 18 বেগে সামনে আগাচ্ছে। এখন বলছে কি গাড়ির সামনের গ্লাসের বৃষ্টি কত বেগে পড়বে। তো আমাকে বৃষ্টির বেগ বের করতে হবে গাড়ির সাপেক্ষে। দ্যাট মিন্স কি ভি রেইন প্লাস যার সাপেক্ষে বের করি তারটা কি করতে হয়? উল্টায় দিতে হয়। এখন তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব, বৃষ্টির বেগটা অ্যাজ ইট ইজ থাকবে। এই যে দেখেন প্লাস ভিআর, ও যা আছে তাই বসাইছি। এটার মান কত? 12। গাড়ির বেগটা কি সামনের দিকে 18, ওকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে উল্টো দিকে আমি করে দিব। এটা কত আসে? এটা হচ্ছে 18। তাহলে এখন আমাদের লব্ধি যদি আমি করি, লব্ধি যদি করি, তাহলে এই যে আমি লব্ধিটা বের করতেছি, এটাই আসলে কি? এটাই আসলে আমার ভিআরসি। ভিআরসি। এখন এই অ্যাঙ্গেলটা যদি বের করি তাহলে আসলে আমার আমার গাড়ির সামনের কাছে কত অ্যাঙ্গেলে পড়বে সেটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি বের করি থিটা, থিটা কি? থিটা হচ্ছে ট্যান ইনভার্স। যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে। কার সাথে? 12 সাথে উৎপন্ন কোণ। সো 12 নিচে একা থাকবে, উপরে হচ্ছে 18। তো 18/12 মানে কি? 3/2, তাই না? 3/2। তাহলে 3/2 যদি হয় তাহলে 1.5। 1.5 হলে কত? প্রায় ধরেন হচ্ছে অ্যাঙ্গেলটা 45 আর 63। তাহলে হচ্ছে মাঝামাঝি যদি বলি 55-56 এরকম কিছু একটা হবে। তো আমরা একটু দেখি এটা কত আসে। tan ইনভার্স, এই যে 56 আসছে। 56.31 মানে 309 আর কি। এই যে আমরা এটা বের করে ফেললাম। এখন মোটা হয়ে গেছে। তো এই তো আমরা বের করে ফেলছি। তাহলে ব্যাপারটা কিরকম? আপনি যদি গাড়িটা চান একটু সুন্দর করে এঁকে দিতে পারেন, স্যার একটু খুশি হইতে পারে আপনার গাড়ি আঁকা দেখে। এটা হচ্ছে গাড়ির সামনের কাজ। পিছের কাজ আর আঁকা লাগবে না, পিছের কাজ আছে কিছু একটা। তো আপনি তখন দেখাইতে পারেন যে গাড়ির সাথে হচ্ছে যে এত কোণে পড়তেছে। এখন আপনি গাড়ির সাথে এইভাবে বলতে হবে অ্যান্সারটা। দেখেন ভাই একটু লিখে দিন, হয় আপনারা এটা ভুল করতে পারেন। গাড়ির কাচের সাথে 56.31 ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে। এভাবে লিখবেন, তাহলে অ্যান্সারটা আর কাটবে না। ঠিক আছে? গাড়ির সামনে যে বৃষ্টি কত এই কত বেগে পড়বে। ঠিক আছে, আমরা তো মান বের করলাম, দিকও সরি দিক বের করলাম, মানও বের করব। মান বের করা আরো সহজ। দেখেন যদি আমরা মান বের করি, সিম্পল একদম পানি ভাত, কিছুই না। 12 স্কয়ার প্লাস 18 স্কয়ার। কারণ কি পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90। 12 আর 18 করলে কত হয়? 12 স্কয়ার প্লাস 18 স্কয়ার, তাহলে হচ্ছে 6√13 মানে হচ্ছে 21.63। এত আমার এটা কি ছিল? মিটার পার সেকেন্ড কিছু বলছেন? জাস্ট একক, মান বলা লাগবে। মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার কিছু বলে নাই, জাস্ট হচ্ছে মান বলে দিছে। তাহলে আমরা জাস্ট এখানে অ্যাড করে দিব, মানটা এক্সট্রা অ্যাড করে দিতে হবে। তাহলে আমাকে বলতে হবে গাড়ির কাচের সাথে এত বেগে এত কোণে, কত বেগে? 21.63 বেগে এত কোণে বৃষ্টি পড়বে। তো আমাকে কিন্তু জিজ্ঞেস করছে কত বেগে পড়বে। বেগ কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি হইলে মানও লাগবে, দিকও লাগবে। তো মান দিক দুটাই বের করলাম। আমাকে একজন বলছে, ভাই
গাড়ির বেগ উল্টাই যায় কেন? উল্টায় যায় কারণ হচ্ছে আপনি আপেক্ষিক মানে যার সাপেক্ষে বের করতেছেন তার বেগটাকে উল্টো না করলে আপনি আপেক্ষিক বেগটা সাপেক্ষ বেগটা বের করতে পারবেন না। আপেক্ষিক বেগের ক্লাসে একটা এক্সপ্লেইন করছিলাম। যার সাপেক্ষে বের করব তার রেসপেক্টে বের করতে হলে তার বেগটাকে উল্টো না করলে কখনো আপেক্ষিকভাবে বের করা যায় না। টি-শার্ট তো পাইলাম না। আমার বন্ধুরা পাই আল্লাহ! মাফ করো আল্লাহ। ঠিক আছে তাহলে আমরা এইটা করলাম। এটা ডান। এবার বলছে কি লাস্ট এটা করে আমাদের ক্লাস শেষ। একটি সেম উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা পিছের কাজ ভিজবে কিনা আমরা অলরেডি আগের অঙ্কেই করে ফেলছি। অ্যান্সার কত আসছে? 56.31। দেখেন আমরা এটা বের করছি। উলম্বর সাথে কোণ, উলম্বর সাথে থিটা ইজ ইকুয়ালস টু 56 পয়েন্ট কত আসছিল? 31 ডিগ্রি, তাই না? এটা আসছিল। অতএব গাড়ির ছাদ ছাদ বানায় সমতল চন্দ্রবিন্দু আছে মানে হচ্ছে গাড়ির ছাদ মানে হচ্ছে আনুভূমিক সাথে কোণ 90 মাইনাস 56.31 কত আসে সম্ভবত 33.69 ডিগ্রি, তাই না? এটা আসছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার চলে আসছে যে এত কোণে হরাইজন্টালের সাথে এত কোণে হচ্ছে পড়তেছে। এখন তাহলে আপনি একটু খেয়াল করেন যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। অ্যাড্রেস করার সিস্টেম হচ্ছে এই হচ্ছে ধরেন গাড়িটা ছিল, গাড়ির কাজটা এই যে এরকম একটা অ্যাঙ্গেলে ছিল। আপনাকে বলছিল কি ভাই? আপনাকে বলছিল হচ্ছে এই যে আনুভূমিক যে রেখা এর সাথে গাড়ির কাজটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ঠিক আছে? এখন আপনার যে বৃষ্টিটা পড়তেছে, এই যে বৃষ্টির কালারটাই দিয়ে দিলাম। এই বৃষ্টিটা পড়তেছে কি আনুভূমিক সাথে কত কোণে পড়ছে? 33 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এইভাবে পড়তেছে। এই অ্যাঙ্গেলটা আপনাকে কত দেওয়া? এই যে এই অ্যাঙ্গেলটা আপনাকে দেওয়া হচ্ছে 33 কত আসছে? 0.69। আচ্ছা এইভাবে হচ্ছে বৃষ্টি পড়তেছে। আর এটা কি? এটা হচ্ছে গাড়ির কাজ। যে সাদা কালারটা কি ছিল? এইটা ছিল হচ্ছে গাড়ির পেছনের কাজ। এখন তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের এই যে এই জিনিসটা যেটা আছে না এটাকে আমরা কি করব? এটাকে আমরা এটার প্যারালাল ধরেন একটা লাইন টানলাম, এই যে এই দিকে টানি। এখন আপনি দেখেন বৃষ্টি কি ভিজাইতে পারতেছে কি পারতেছে না? অবশ্যই পারতেছে। এরকম তো একটা দুইটা না অনেকগুলো লাইন এরকম পড়বে, তাই না? প্যারালালে বৃষ্টিতে শুধু একটা লাইন না অনেকগুলো লাইনে আসে। তো আপনি এই লাইনটা সমান্তরালে এই যে 30 ডিগ্রি কোণের সমান্তরালে আপনি অ্যাঙ্গেলে টানছেন, তখন আপনি দেখলেন কি গাড়ির কাছকে ভিজাচ্ছে। যদি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি থেকে কম আসতো তখন আপনার কি সামনে এভাবে চলে যেত, গাড়ির কাছকে ভিজাইতে পারতো না। যেহেতু এইভাবে পড়ছে 30 ডিগ্রি থেকে বেশি কোণে পড়ছে তার মানে ভিজাইতে পারবে। তো আমরা লিখবো কি যেহেতু 33.69 ডিগ্রি গ্রেটার দেন 30 ডিগ্রি অতএব ভিজাবে। এই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে? গাড়ির পিছনের ক্লাস বৃষ্টি ভিজবে কিনা অ্যান্সার হচ্ছে বৃষ্টিতে ভিজবে। ঠিক আছে? ভাই ক্যালকুলাস রিলেটেড ম্যাথ নেই, অনেক ম্যাথ আছে দেখেন, কিন্তু আমি তো করানোর টাইম তো পাচ্ছি না। যে আপনারা অলরেডি অনেকে কান্নাকাটি শুরু করছেন। কই জানি গেলাম আমি, কই আছি? এই তো এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে ক্যালকুলাস রিলেটেড ম্যাথ নিয়ে আসছিলাম, কিন্তু কি করবো বলেন ভাই, সময় তো নাই। যে অনেকগুলো ক্যালকুলাস প্রবলেম ছিল, এগুলো করছিলাম। তো ক্যালকুলাস রিলেটেড প্রবলেম সমস্যা নেই, আজকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আজকে এখানে শেষ করে দিচ্ছি। ক্যালকুলাস রিলেটেড প্রবলেম গুলো এগুলো ভাইয়া সলভ করে রেকর্ড আকারে আপনাদেরকে দিয়ে দিবনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তাহলে 2-3 জন বলতেছে কমেন্ট করে ভাইয়া আমরা আসি করান করান, বাট সবাই থাকবে না, মানুষ অনেক কমে গেলে মজা নেই। বাকিটুকু রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দিব। আর আগামী কালকের ক্লাসে আমরা অ্যাডভান্স প্রবলেম করব, ভালো ভালো কিছু প্রবলেম সলভ করব। তো এই যে এই প্রবলেমটা লাস্টে আমরা যেটা সলভ করলাম, লাস্টে কোনটা সলভ করলাম, লাস্টে কোনটা সলভ করলাম, এই যে এই তো হয়ে গেল। এই তো এই যে লাস্টে যেটা সলভ করলাম সেটা যারা বুঝতে পারছেন এই প্রবলেমটা বা তার আগের প্রবলেমটা, এটা ভালো প্রবলেম ছিল, স্পেশাল প্রবলেম ছিল, তাই লাস্টে দেখাইছি। তো বুঝতে পারলে একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়াদেরকে একটু শেয়ার টেয়ার করে শিখবো জীবিত জানায়েন কিরকম লাগছে।
এক্সট্রা ক্লাস করতে তো আমরা সেই সমস্যা নেই। বাদবাকি জিনিসপাতিগুলো কালকে অ্যাডভান্স প্রবলেম অনেকটুকু সলভ হয়ে যাবে। বাদবাকিগুলো এই ভেক্টর ক্যালকুলাস রিলেটেড জিনিসগুলো আমরা রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।